আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স করে জাস্ট বলবেন। জি। ওকে, আমরা হচ্ছে আর 1-2 মিনিটের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। নো সাউন্ড, আমি হচ্ছে কথা বলতেছি না তাই নো সাউন্ড। যাই হোক। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহসিন, মেডি পাঠশালার আজকের এই সেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহসিন বিন আহমেদ, বর্তমানে মুগদা মেডিকেল কলেজে আছি, এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে ইন গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট। আমি 2022-এ, আচ্ছা, আমি 2022-এ হচ্ছে পার্ট 1 পাস করি এফসিপিএস এ, দেন 24-এ আমি এক্সাম দিয়ে গ্যাস্ট্রোএন্টারোলজিতে সুইচ করি। সো যেটা এখন বর্তমানে আমাদের সবার জন্য হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। আগে যেটা রেসিডেন্সিতে হইতো এখন সেটা হচ্ছে এফসিপিএস এ হচ্ছে। স্বাভাবিক, কারণ ইউজুয়ালি তো আগে আমাদের সাবজেক্ট চয়েসের কোনো পয়েন্ট ছিল না। আমাদের সাবজেক্ট চয়েসটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না এফসিপিএস এর ক্ষেত্রে। জাস্ট যে সিপিএস পার্ট 1 দিবেন, জাস্ট রেজিস্ট্রেশন করে পার্ট 1 এর পরীক্ষার প্রিপারেশন নাও। তো এখন যেহেতু হচ্ছে আমাদের টাইম চেঞ্জ হচ্ছে পার ইয়ারলি, আমাদের প্রত্যেকটা জিনিসের সিস্টেমও চেঞ্জ হচ্ছে। আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে আমাদের কোন সাবজেক্টে আমাদের ভ্যালু বেশি থাকবে, কোন সাবজেক্টে ইন্টারভেনশন আপনার জন্য ভালো হবে, কোন সাবজেক্ট আপনার জন্য ফ্রুটফুল হবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের এই সেশন। অনেকেই আছেন এখানে পার্ট 1 এর প্রিপারেশন নিচ্ছেন। আমি বলবো যে সবাই মোটামুটি পার্ট 1 এর প্রিপারেশন নিচ্ছে, ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন চলতেছে। তো আমার এখানে হচ্ছে আমি সেশনটা নিতে চাচ্ছি কয়েকটা কারণে। প্রথম কথা হচ্ছে যে সবার একটা প্রশ্ন যে আমার পছন্দ এটা সাবজেক্ট, কারণ আমার পছন্দ হচ্ছে নেফ্রোলজি। আমি নেফ্রোলজিতে যাব, আমার পাশ রেট কেমন এখানে, আমার এই সাবজেক্টে ফিউচার কেমন 5 বছর পরে বা 10 বছর পরে। বা আমি যদি বলি যে আমার এই সাবজেক্টে আমি যখন ডিউটি করব, ডিউটি প্রেশারটা কেমন, আমার ইন্টারভেনশন কি কি আছে, আমি কি এটা ঢাকাতে ভালো প্র্যাকটিস করতে পারবো, না ঢাকাতে ভালো রোগী হবে, নাকি আমাকে পেরিফেরিতে যাওয়া লাগবে। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন এখন সবার মুখে মুখে। অ্যাজ ইন হচ্ছে আপনার 2023-এর থেকে আপনার পার্ট 1 এর সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আপনাকে আগেই সাবজেক্ট চয়েস করতে হবে। তো এখানে আমার জানা মতে যারা বিভিন্ন জায়গায় ট্রেনিং এ আছে, লাইক নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, রিউমাটোলজি, ইন্টারনাল মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, টোটাল 7টা সাবজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো। এবং আমি ট্রাই করছি যারা যে সাবজেক্টে আছে ওই সাবজেক্ট নিয়ে আমাদের হচ্ছে আজকে যাতে আলোচনা করা যায়। তো আমি গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে বলবো, কিন্তু আমি আগে শুরু করতে চাই আমাদের যেটা সবচেয়ে বেশি হাইস্ট লেভেলের টপিক বা সাবজেক্ট যেটাকে বলা হয়, যেটা নিয়ে সবচেয়ে বেশি মানুষের জিজ্ঞাসা থাকে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সবচেয়ে বেশি জিজ্ঞাসা থাকে যে আমাদের কার্ডিওলজির পার্টটা কেমন থাকবে।
কার্ডিওলজির সুযোগ সুবিধা কেমন থাকে। তো আমার ফ্রেন্ড গত সেশনও ছিল, এই সেশনও আছে, বনতেশন প্রিয়া। সে বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মিড টার্ম পাশ করে হচ্ছে কার্ডিওলজি ট্রেনিং করতেছে। আমরা আজকে তার থেকে কার্ডিওলজির ব্যাপারে এই প্রসপেক্ট নিয়ে সবকিছু নিয়ে আমরা আলোচনা শুনবো। এবং তার আলোচনা শুরুর আগে আমি সবাইকে একটা জিনিস বলে রাখতেছি, আপনারা আপনাদের যার যে প্রশ্ন সেগুলো হচ্ছে আপনারা চ্যাটে লিখে রাখবেন, বা কারো যদি প্রশ্ন থাকে আমাদের সবার বলার পরে সবাই একজন একজন করে প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা কম টাইমের মধ্যে সম্পূর্ণ হবে। সবাই যদি এখনই প্রশ্ন করেন তাহলে জিনিসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি চাই না এই মোমেন্টে আপনাদের টাইম নষ্ট হোক। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আপনাদেরকে বললে আপনাদের যাতে সুবিধা হয়, এই কারণে আজকে আমাদের এই সেশনটা। তো বনিতা সেন প্রিয়া আছে মনে হয়, আমি তাকে আমন্ত্রণ জানাবো আজকের সেশনের শুরুতে কার্ডিওলজির ব্যাপারে কথা বলার জন্য। ধন্যবাদ। রাফিকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, কার্ডিওলজি হচ্ছে মানে খুবই হাই ভোল্টেজ একটা সাবজেক্ট। রেসিডেন্সি তো অনেক হচ্ছে কম্পিটিশন থাকে। এখন এফসিপিএস এ হচ্ছে কিছু সুযোগ সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। প্রথমে সাবজেক্টটা নিয়ে একটু বলি। সাবজেক্টটা হচ্ছে একটু 24 ঘন্টা ইমার্জেন্সির সাবজেক্ট। মানে কেউ যদি একটু মনে করে যে আমি ক্যারিয়ারও করবো আবার একটু রিল্যাক্সও করবো, এই চিন্তাটা থেকে আসলে একটু বের হয়ে আসা উচিত। কারণ সাবজেক্টটাই এমন যে সবসময় হচ্ছে একটু হেক্টিক থাকবে, একটু হচ্ছে ইমার্জেন্সি থাকবে। তার মধ্যে যারা ইন্টারভেনশনে যেতে চান, তাদের তো আসলে মানে একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে আগাতে হবে। এটা এরকম না যে আমি পাশ করলেই হচ্ছে অনেক রুগী পেয়ে যাব বা স্পেশালিস্ট হয়ে গেলাম। এরকম না। ইন্টারভেনশন শিখতে চাইলে হচ্ছে মানে আমার মনে হয় অ্যাটলিস্ট হচ্ছে 10 বছরের একটা সময় নিয়ে আগানো দরকার। যে ডিগ্রি শেষ হবে আরো হচ্ছে স্পেশালিটি ট্রেনিং করবে, সুপার স্পেশালিটির উপরে ট্রেনিং করবে, অনেক অনেক ইন্টারভেনশন শিখবে। আর একটা করা যায় যে যদি হচ্ছে কেউ ক্লিনিক্যাল কার্ডিওলজিতেই থাকে, ইন্টারভেনশনে যাবে না, শুধুমাত্র হচ্ছে ওই ইকো করবে আর চেম্বার প্র্যাকটিস করবে। এটা করলে যারা ঢাকার বাইরে আছে, ওই মফস্বলে প্র্যাকটিস করতে চায়, তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। ঢাকার বাইরে এরকম কার্ডিওলজির মানুষজন নাই বললেই চলে। আমরা মাঝে মাঝে এরকম ইকো পাই যে এমবিবিএস ডাক্তার বা হচ্ছে অন্য ডিসিপ্লিনের ডাক্তার আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে ইকো করে ফেলছে। তো সেখানে যদি এখন ইকো জানে এরকম একজন যে চেম্বার করতে যায়, সে ভালো চেম্বার জমাতে পারবে। এটা গেল দুইটা সাইড, যে কেউ চাইলে এই শুধু ক্লিনিক্যাল কার্ডিওলজিতে থাকতে পারে আর ইন্টারভেনশনও যেতে পারে। ইন্টারভেনশনে যেতে চাইলে হচ্ছে একটু দীর্ঘ সময় নিয়ে আগাইতে হবে। এখন আসেন এফসিপিএস কোর্সটা কিরকম। এফসিপিএস এর হচ্ছে ফুল ট্রেনিং কাউন্ট হয়, 3 বছরের স্পেশালিটি ট্রেনিং কাউন্ট হয়, এরকম ইনস্টিটিউশন একটু কম আছে। এটা হচ্ছে একটা প্রবলেম। ফুল ট্রেনিং কাউন্ট হয় হচ্ছে এনআইসিবিডি তে। এনআইসিবিডি ট্রেনিং সব থেকে ভালো আমি বলবো যে যদি কেউ ট্রেনিং সেন্টার হিসেবে চুজ করতে বলে কোথায় করলে ভালো হয়, ওইটা এনআইসিবিডি। তারপর বিএমইউ তেও হচ্ছে 3 বছর কাউন্ট হয়, এটাও ভালো। এছাড়া পুরোপুরি 3 বছর কাউন্ট হয় এরকম আর কোনো ইনস্টিটিউশন নেই। মেডিকেল কলেজ হসপিটাল গুলো আছে, এর মধ্যে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ আছে, 2.5 বছর কাউন্ট হয়। ঢাকার বাইরে কিছু মেডিকেল কলেজ আছে, ওগুলাতে 1 বছর 1.5 বছর এইভাবে কাউন্ট হয়। ঢাকার বাইরের মধ্যে হচ্ছে চিটাং মেডিকেল আছে, চিটাং, সিলেট, দিনাজপুর, খুলনা, এইসব জায়গা আছে। চিটাং মেডিকেলে 2 বছর কাউন্ট হয়। বরিশাল মেডিকেলের ট্রেনিং ভালো, আহ, এখানে হচ্ছে করা যায়। আর প্রাইভেটের ভিতরে হচ্ছে ইব্রাহিম কার্ডিয়াক আছে, এখানে ফুড ট্রেনিং এ কাউন্ট হয়। কিন্তু আমার জানা মতে ওরা ওইভাবে আলাদা করে ট্রেনিং নেয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যারা জব করে, কিছু ইনস্টিটিউশন আছে যেমন এই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বা যদি ইব্রাহিম কার্ডিয়াকের কথা বলি, এখানে পুরোপুরি 3 বছরই ট্রেনিং কাউন্ট হয়, কিন্তু এটা হচ্ছে ইন সার্ভিস ট্রেনিং। মানে আগে ওই জবের প্রায়োরিটি, জবের রেসপন্সিবিলিটিটা হচ্ছে আগে, তারপরে হচ্ছে ওই যে যে জিনিস শেখার বা যেখানে হচ্ছে প্লেসমেন্ট নিয়ে ট্রেনিং করতে হবে, মানে সেটা ইকো হোক ক্যাথলিক হোক, ওটা নিজ দায়িত্ব করতে হবে এরকম। আর এভার কেয়ারে 1 বছর কাউন্ট হয়, ইউনাইটেডে খুব সম্ভবত 6 মাস কাউন্ট হয়। এই হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউশন আর ডিস্ট্রিবিউশন গুলা। কার্ডিওলজির সমস্যা হচ্ছে এটাই যে ইনস্টিটিউশন কম। তারপর থিসিসের গাইড পাওয়া খুব কষ্ট, থিসিস নিয়ে অনেক আহ, একটা প্রেসারে থাকতে হয়, কারণ ট্রেনিং অনেক বেশি, তার মধ্যে হচ্ছে গাইড কম। তারপরে ইভেন ট্রেনিং ইনস্টিটিউশনে তো কম, যেটা বললাম, যেই পরিমাণ হচ্ছে স্টুডেন্ট পার্ট 1 পরীক্ষা দেয় আর পাশ করে,
গত সেশনে মনে হয় 175 ছিল। তো এই 175 জনকে জায়গা দেওয়ার মতো ট্রেনিং সেন্টার আসলে নাই। এটা হচ্ছে একটা জিনিস। আর আমি যদি প্রসপেক্ট বলি, সাবজেক্টের ফিউচার তো খুবই ভালো। এমন অনেক ইন্টারভেনশন আছে যেটা এখনো দেশে হয় না। দুই একটা প্রসিডিওর এরকম আছে যে দেশে শুধু ওই স্যারই করে, এরকম। তো এরকম যদি কেউ পারেন যে পড়াশোনা করে বাইরে থেকে ট্রেনিং করে এসে মানে যে ওয়ান এন্ড অনলি হয়ে গেলেন, তো এটা এটা খুবই ভালো। তো ফিউচার আছে, ফিউচার অনেক ব্রাইট, কেউ যদি লেগে থাকে, সময় দিতে পারে। আর অসুবিধাটা এই যে এই একটা জায়গাতেই যেটা বললাম যে ইনস্টিটিউশন কম, আর ওইভাবে আসলে শেখার সুযোগ কম দুই একটা ইনস্টিটিউশন ছাড়া। তাছাড়া হচ্ছে ওই ইন্টারভেনশনে গেলেও হচ্ছে একটা ওই যে লেন্দি প্রসেস। পাশের রেট নিয়ে যদি বলি, পাশের রেট হচ্ছে ওই এমডি কার্ডিওলজি থেকে এফসিপিএস কার্ডিওলজি পাশের রেট আসলে খুবই কম। তো ওই কারণে হচ্ছে আমার মনে হয় যে কার্ডিওলজিতে আসলে রেসিডেন্সিতে যাওয়াই বেটার। তারপরে এখন মানুষ আসতেছে, তো আমরা আশা করতেছি যে ফিউচারে এই জিনিসটা চেঞ্জ হবে। আগে তো ব্রাঞ্চে মানুষ কম আসতো, ওই এফসিপিএস কার্ডিওলজিতে হয়তো 2-3 জন আসতো, এখন তো ওইটা 150-র উপরে মানুষজন পাস করতেছে। আশা করি ফিউচারে এই পাস রেটটা, এই জায়গাটাতেও কিছু ইমপ্রুভমেন্ট আসবে। আর স্টাডির কথা যদি বলি, পড়াশোনা তো মানে হিউজ, মানে ভাস্ট একটা সিলেবাস, অনেক অনেক কঠিন, অনেক পড়াশোনা। আর সাথে ডিউটি আওয়ার হচ্ছে যারা ট্রেনিং করতেছেন বিভিন্ন ইনস্টিটিউশনে, তাদের সমস্যা হওয়ার কথা না। ওই সপ্তাহে 6 দিন যেতে হয়, আর মাসে হয়তো 2-3টা ইভিনিং করতে পারে এরকম। আর গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোতে খুব সম্ভবত মেয়েদেরকে নাইট করতে হয় না। আর যারা জব করতেছেন তাদের একটু সমস্যা, আসলে ডিউটির প্রেশারটা অনেক বেশি। ধরেন এই যে আমি যদি হার্ট ফাউন্ডেশনের কথা বলি কিংবা এভার কেয়ার বা ইউনাইটেডের কথা বললাম, তো ইন সার্ভিস ট্রেনিং এর সমস্যাটা হচ্ছে এই আগে ডিউটির প্রেশার সামলানোর পরে তারপরে হচ্ছে কাজ শিখে পড়াশোনা করাটা, এটা এটা একটু ডিফিকাল্ট। তো যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট আছেন, কোথাও জব শুরু করেন নাই, তো আমার আসলে তাদের প্রতি অ্যাডভাইস হচ্ছে এই চাকরির জন্য দৌড়াদৌড়ি না করে একটু মানে 6 মাস বসে পড়েন, পড়াশোনা করে হচ্ছে তারপরে যে সাবজেক্টই দেন, কার্ডিওলজির কথাই এটা স্পেসিফিক্যালি বলতেছি না, কোথাও একটা ট্রেনিং এ ঢুকেন। এখন তো কোনো জায়গায় ট্রেনিং এ ঢুকলেই তো হচ্ছে 35,000 টাকা পাওয়া যাচ্ছে। তো 35,000 টাকা স্যালারির সাথে আপনি যদি একটু ঢাকার বাইরে প্র্যাকটিস করেন বা এদিক সেদিক সিসিউতে আইসিতে একটু ডিউটি করেন সপ্তাহে 1-2 দিন, অনেক স্যালারি চলে আসে, যেটা একটা মানে ফুল টাইম জবের থেকে হচ্ছে অনেক বেশি স্যালারি। তো আমার কাছে মনে হয় না এখন এই চাকরির পিছনে ছোটাটা মানে খুব একটা ভর্তি। ওই পড়াশোনায় হচ্ছে একটু কনসেন্ট্রেট করা দরকার। পার্ট ওয়ান হয়ে গেলে তখন হচ্ছে এটা অনেক কিছু করা যায়। এটা হচ্ছে কথা। আর কারো আর কোনো প্রশ্ন আছে, বা আমি কি কিছু মিস করছি? না, মোটামুটি সবই বলা আছে, হুম। বলা হয়েছে। আর ওই এখন যে হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, আমার কাছে এই যে ছেলে মেয়ে ডিফারেন্সিয়েশনটা বা এটা এরকম কিছু মনে হয় না। কারণ কারো যদি প্যাশন থাকে, ডেডিকেশন থাকে, ওইটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না। কারো যদি খুব প্যাশনের সাবজেক্ট থাকে, কোনো কিছু চিন্তা না করে চোখ বন্ধ করে ওই সাবজেক্টটা চলে যাওয়া উচিত। আর কেউ যদি হচ্ছে একটু হিসাব নিকাশ করে যে না, আমার একটু ফ্যামিলিও দেখতে হবে, একটু ফিনান্সিয়াল ব্যাপার আছে, তারা এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করবে। কার্ডিওলজিতে আসলে একটু দরকার, একটু ডেডিকেশন প্যাশন দরকার আছে। কারণ জায়গাটা একটু হার্ড ওয়ার্কেরই। এতটা ওই যে উম, মানে বসে বসে ঘুমায় ঘুমায় ডিউটি করলে হয় না আসলে। ওই একটা ডিউটি আওয়ারে হচ্ছে পেশেন্ট অ্যারেস্টে যাবে, সিপিআর দিতে হচ্ছে, পাশের বেডের পেশেন্ট আবার ওইটা দেখে আরেক নিয়ে শুরু হয়ে গেল। ইভেন্ট খুবই ইভেন্টফুল। তো যারা এটা হচ্ছে এই থ্রিলটা এনজয় করে তাদের জন্য খুবই ভালো। ইভেন্টফুল একটা সাবজেক্ট, অনেক কিছু করার সুযোগ আছে এখনো। এটা বাংলাদেশে অনেক অনেক স্টাবলিশড একটা সাবজেক্ট। মোটামুটি অনেক রকমের ইন্টারভেনশন হয়, কিন্তু এই জায়গাটাতেও ইমপ্রুভ করার সুযোগ আছে। আরো নতুন অনেক ইন্টারভেনশন হচ্ছে নিয়ে আসারও সুযোগ আছে। কেউ ওইভাবে যদি কাজ করতে চায়, সাবজেক্ট আরো ডেভেলপ করতে চায়, তো তার জন্য এটা খুবই ভালো জায়গা। এটাই আর কি। আর হচ্ছে কারো প্রশ্ন থাকলে ওটা প্রশ্ন করতে পারেন, বা প্রশ্নগুলো হয়তো পরে নিব। আমরা আমি প্রশ্নগুলো আমার, পরে নিব। হ্যাঁ, কথা সবাইকে হচ্ছে এখানেই হচ্ছে মনে হয় শেষ করি। বাকি সাবজেক্ট গুলা নিয়েও তো শুনতে হবে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে আহ, এই পর্যন্ত কার্ডিওলজির কথা শুনলাম। ধন্যবাদ মনিটেশন প্রিয়াকে ইন ডিটেলস শর্ট টাইমের মধ্যে বলার জন্য। আমরা হচ্ছে পরবর্তীতে সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো আমাদের নিউরোলজির ব্যাপারে। এটা একটা হচ্ছে ইমার্জিং সাবজেক্ট রাইট নাও।
আমাদের বর্তমানে ঢাকা মেডিকেলে কর্মরত আছেন হচ্ছে ফারিয়া আপু। ফারিয়া আপু কি আছেন? আহ আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস আপু, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া। আমি এফসিপিএস ফাইনাল পার্ট হিসেবে ট্রেনিং আছি ঢাকা মেডিকেলের নিউরোলজিতে। তো আজকের আসলে প্রোগ্রামটা হচ্ছে যারা হচ্ছে সামনে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে যাচ্ছে মেনলি তাদের জন্য। তো আসলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়ার আগে যেটা সব থেকে আসলে ইম্পর্টেন্ট বিষয় যে আমি আসলে কোন সাবজেক্টে পরীক্ষাটা দিব। আগে যেমন আসলে একটা সুযোগ ছিল যে মিড টার্ম পাস করে হয়তো ব্রাঞ্চে সুইচ করা যেত, কিন্তু এখন যেহেতু এই সুযোগটা নাই, তাই হচ্ছে যে আমার পার্ট 1 পরীক্ষা দেওয়ার আগেই আসলে এই ডিসিশনটা নিতে হয় যে আসলে আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব বা কোন সাবজেক্টে আমার ক্যারিয়ারটা করব। তো আমি আসলে যেহেতু নিউরোলজিতে আছি, তো নিউরোলজি নিয়ে বলবো। তবে আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে আসলে যে কোনো সাবজেক্টেরই কিছু পজিটিভ সাইড কিছু নেগেটিভ সাইড তো থাকবে। তবে হচ্ছে প্রথমে যে বিষয়টা আসলে প্রায়োরিটি দেওয়া উচিত যে আমার নিজের কাছে আসলে কোন সাবজেক্টটা ভালো লাগে। হ্যাঁ, যখন ধরেন আপনি ডেভিশনটা পড়বেন, তো ডেভিশনে তো সব সিস্টেম নিয়ে আলোচনা করা আছে, কিন্তু ধরেন আপনি যখন পড়বেন আপনার কিন্তু আসলে সব সিস্টেম পড়তে সেম রকম ভালো লাগবে না। ঠিক আছে? তো আপনি দেখেন যে আপনার আসলে আহ কোন সাবজেক্টটা আসলে কোন সিস্টেমটা পড়তে ভালো লাগতেছে, যে আপনি কোন সাবজেক্টের দিকে আসলে আপনি আপনার ক্যারিয়ারটা করতে চাচ্ছেন। আর হচ্ছে যেটা আমি বলবো যে যেমন ধর আসলে এক একজনের পড়ার স্টাইল যেমন এক এক রকম। অনেকে যেমন মুখস্থ অনেক বেশি করতে পারে, ঠিক আছে? তো যেমন 8-10টা পদ মুখস্থ রাখতে পারে। অনেকে আবার আছে যে একটা জিনিসকে নিজের মতো করে বুঝে নিজের মতো কনসাইজ করে পড়ে। তো নিউরোলজির ক্ষেত্রে আমি যেটা বলবো, যারা আসলে একটু বুঝে পড়তে পারবে তাদের জন্য আসলে নিউরোলজিটা কম্পারেটিভলি একটু ইজি হবে, কিন্তু কেউ যদি আসলে একটু মুখস্থ করতে যায় তখন দেখা যাবে নিউরোলজিটা একটু কঠিন লাগবে। আর নিউরোলজিতে আসলে বর্তমানে তো ঢাকাতে এবং ঢাকার বাইরে অনেক ইনস্টিটিউটে হচ্ছে যে ট্রেনিং কাউন্ট হয়। তো যারা গভর্নমেন্ট আছে তাদের জন্য আসলে ট্রেনিং পোস্ট নিয়ে খুব বেশি সমস্যা হবে না, কারণ হচ্ছে যে নিউরোলজি এখন ঢাকার যে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ডিমস আছে, তারপর হচ্ছে ঢাকার বাইরে ময়মনসিংহ মেডিকেল, চিটাগাং মেডিকেল, রাজশাহী মেডিকেল, সব জায়গায় মোটামুটি হচ্ছে যে এখন নিউরোলজি কাউন্ট হয়। তো যে কোনো জায়গায় আসলে আমি ট্রেনিং করতে পারবো। তবে যদি আমি ওয়ার্ক ফিল্ড নিয়ে বলি, যে আসলে নিউরোলজিতে আপনার হচ্ছে পেশেন্ট আপনি সব থেকে বেশি কমন যেটা পাবেন, অনেক পাবেন, সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে এখন বাংলাদেশে অনেক অনেক হাই রেট, স্ট্রোকের ইনসিডেন্সটা খুবই হাই। তো প্রচুর পেশেন্ট পাবেন স্ট্রোকের। আর হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে আরেকটা যেটা, আমাদের নিউরোলজিতে কিন্তু এখন ইন্টারভেনশনের সুযোগ আছে। হ্যাঁ, তো হচ্ছে যেহেতু খুব আপনার কমন কেস থাকবে স্ট্রোক, এবং আপনি হচ্ছে যে ইন্টারভেনশন নিয়ে কাজ করতে পারবেন, যেমন থ্রোম্বোলাইসিস, থ্রোম্বোক্টমি, এই জিনিসগুলো কিন্তু এখন আহ বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল, এই কাজগুলো হচ্ছে। তো আহ এখানে একটা ইন্টারভেনশনের সুযোগ আছে। তারপরে হচ্ছে যে নিউরোলজিতে যেমন আপনার ইলেকট্রোফিজিওলজিতে কাজ করার সুযোগ আছে, যেমন হচ্ছে এনসিএস, ইএমজি, তারপর হচ্ছে ইএজি, এই ইনভেস্টিগেশন গুলো যেগুলো হচ্ছে ইলেকট্রোফিজিওলজির পার্ট। তো এখানেও আসলে আপনার কাজ করার অনেক সুযোগ আছে নিউরোলজিতে। আহ এটাই হচ্ছে যে ওয়ার্কিং ফিল্ডে। আর হচ্ছে যে ডিউটির ব্যাপারে যেটা বলবো, যে কম্পারেটিভলি আসলে ইন্টারনাল মেডিসিন থেকে ব্রাঞ্চে আমার কাছে যেটা মনে হয় যে একটু ডিউটির প্রেশার গুলো একটু বেশি থাকে। সপ্তাহে 6 দিন ডিউটি মোটামুটি সব জায়গায় করা লাগে। আর ইভেন ডিএমসি তে, ডিএমসি যে কোনো জায়গায় আহ মোটামুটি 6 দিনই আসলে ডিউটি করা লাগে। তো আসলে এখানে আসলে ডিউটির প্রেশারটা একটু ব্রাঞ্চে কম্পারেটিভলি বেশি। যেমন আমাদের ডিএমসি তে যদি বলি, আমাদের ডিএমসি তে হচ্ছে 24/7 আওয়ার্স অ্যাডমিশন থাকে। তো অ্যাডমিশন ডিউটিও অনেক বেশি পড়ে। আর সপ্তাহে 6 দিনও আসতে হয়, এটা একটু টাফ। কিন্তু আহ মোটামুটি একটা জিনিস যেটা আগে হচ্ছে, আমরা যখন আরো 1-2 বছর আগে ব্রাঞ্চে আসি, এটা যেমন অনেকে বলতো যে ব্রাঞ্চটা কিন্তু এফসিপিএস এ এখনো অতটা সিলেবাস গুলা বা কারিকুলামটা খুব বেশি অর্গানাইজড এখনো হয়নি। হ্যাঁ, তো আসলে প্রথমে যখন আমরা গেছিলাম আমাদেরও এরকম ছিল যে আমরা যখন নতুন ট্রেনিং শুরু করি তখন আমাদের আগে কিন্তু খুব বেশি কেউ ব্রাঞ্চে এরকম আসে না, কিন্তু আমরা যেমন প্রায় 8-9 জন একসাথে ডিএমসি তে ট্রেনিং শুরু করলাম। তো তখন স্যারদের কাছে যেমন আসলে এফসিপিএস এর কারিকুলাম গুলো খুবই নতুন ছিল, কারণ ব্রাঞ্চে বেশিরভাগ স্যার ম্যাডামরা আসলে এমডি এমডি করা থাকে। তো তাদের কাছে আসলে ব্রাঞ্চের কারিকুলাম গুলো একটু
আননোন থাকে। তো প্রথমে স্যারদেরও আসলে একটু আমাদের সাথে কোঅপারেট করতে প্রবলেম হচ্ছিল। পরে যখন আসলে আমরা অনেকদিন হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে ট্রেনিং এ, তো স্যাররা যেমন এখন আমাদের সিলেবাস নিয়ে কারিকুলাম নিয়ে কাজ করতেছে। তো এখন কিন্তু আসলে ব্রাঞ্চের কারিকুলাম আর হচ্ছে সিলেবাস গুলো এখন আগে থেকে একটু মানে গুছানো হচ্ছে। আর হচ্ছে পাস রেট নিয়ে একটা যেটা বলে যে আসলে এমডি তে ফাইনাল পার্টে পাস রেটটা একটু বেশি, এফসিপিএস একটু পাস রেটটা ফাইনাল পার্টে একটু কম। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আগে কিন্তু আসলে ওরকম সবাই এফসিপিএস ব্রাঞ্চে আসতো না। এফসিপিএস মেনলি সবাই ইন্টারনাল মেডিসিনই করতো। হ্যাঁ, সবাই যারা ব্রাঞ্চে ক্যারিয়ার করতে চাইতো তারা কিন্তু আসলে মেনলি রেসিডেন্সিতে যাইতো, কিন্তু এখন কিন্তু গত 2-3 বছরে এই জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সবাই এখন এফসিপিএস এ আসতেছে। আগে যেহেতু কম মানুষ পরীক্ষা দিত, তাই ওরকম আসলে পাস রেটটা না ওভাবে আসলে বোঝা যেত না। যেহেতু এখন ব্রাঞ্চে সবাই আসতেছে, আশা করি আমাদের মানে ব্রাঞ্চের যে জায়গাটা আসলে এফসিপিএস ভবিষ্যতে আরো আসলে ইমপ্রুভ করবে। তো এই তো, আর কি কিছু ভাই জানার আছে বা কিছু বাদ পড়ছে? আমরা হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে একটু লাস্টে রাখছি আপু, আমরা সবার থেকে জেনে তারপরে হচ্ছে সবাই মত মানে প্রশ্ন করলে এরপরে সাবজেক্ট ওয়াইজ আমাদের অ্যান্সার থাকবে আর কি। So, আমার মনে হয় আপনার যেগুলো বলা হয়েছে সেগুলা মোর দেন এনাফ নিউরোলজির ব্যাপারে। আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডিডেটে চলে যাব। আপনাকে ধন্যবাদ আপু নিউরোলজির ব্যাপারে ইন শর্টে বলার জন্য। আহ আমাদের কার্ডিওলজি গেল, নিউরোলজি গেল, নেক্সট অ্যানাদার হট সাবজেক্ট হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। ঠিক আছে, বর্তমানে এন্ডোক্রাইনোলজি হচ্ছে বর্তমানে কি আগে থেকে এখন, এখন থেকে পরবর্তীতে যে কোনো সময়ের জন্য হচ্ছে নিউরোলজি এন্ডোক্রাইনোলজি হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের, যে কোনো পার্সপেক্টিভ চিন্তা করি বা যে কোনো সময় চিন্তা করি আমরা। সো এন্ডোক্রাইনোলজিতে আমাদের বর্তমানে কর্মরত আছেন কপিল, ডক্টর কপিল, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। রিয়াজউদ্দিন কপিল, ডক্টর ডক্টর রিয়াজউদ্দিন কপিল। আচ্ছা, এখনো মনে হয় সে আসতে পারে নাই। আহ সাজিদ কি আসো? সাজিদ? জি, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, তাহলে আমরা তাহলে আগে ইন্টারনাল মেডিসিনের ব্যাপারে একটু জেনে নিই, তারপরে হচ্ছে আমরা এন্ডোক্রাইনোলজির ব্যাপারে জানবো। সাজিদ হচ্ছে ইন্টারনাল মেডিসিনে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কর্মরত অবস্থায় আছে। আচ্ছা, আমরা হচ্ছে আগে ইন্টারনাল মেডিসিন সম্পর্কে জানবো, এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি সম্পর্কে জানবো। কপিল আসছে মাত্র। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। ঠিক আছে কপিল? তো সাজিদ, শুরু করতে পারো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাজিদ বিন হোসেন। আমি এই মুহূর্তে আছি ইন্টারনাল মেডিসিনে এক্সপ্রেস পার্ট 2 ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে প্রায় 2টা এডমিশন আগে একটা শুক্রবারের বা সোমবারের রাতে আমরা ঢাকা মেডিকেল কলেজে বেশ কয়েকজন ট্রেনিং ছিল। তো ট্রেনিং করা অবস্থায় মানে আমাদের ট্রেনিং এ অ্যাডমিশন ছিল ওই দিন। অ্যাডমিশনের দিন নাইট অ্যাডমিশনে আমরা মোটামুটি রোগীর প্রেশার কম, আমরা 2-3 জন আছি। এমন সময় একটা রোগী আমাদের কাছে আসে, একজন মহিলা, আনুমানিক 22 থেকে 23 বছর বয়সী। একটা বাচ্চা আছে, উনি স্বামী সহ আসে আমাদের কাছে। তখন খুব বেশি ইমার্জেন্সি পেশেন্ট ছিল না, তো সেই হিসাবে ওনার প্রতি আমরা একটু এক্সট্রা মনোযোগী ছিলাম। তো উনি আসার পর ওনার মেইন কমপ্লেন ছিল হচ্ছে ভমিটিং, আর কিছুই, শুধুমাত্র ভমিটিং। ওনার প্রায় 15 দিন থেকে ওনার কন্টিনিউয়াস ভমিটিং, আর দিনে প্রায় 3-4 বার 5 বার করে ওনার ভমিটিং হচ্ছে। সাথে ওনার হচ্ছে কিছু খেতেই পারছে না, খাবার মুখে নিলেই ওনার হচ্ছে ভমিটিং হচ্ছে। এবং এছাড়া ওনার কোনো প্রবলেম নেই, কোনো হেমাটোমেসিস, ব্লিডিং, ভমিটিং এর সাথে কোনো ব্লাড যাচ্ছে না, বা কোনো মেলেনা নাই, কোনো অ্যাবডোমিনাল পেইন নাই। অর্থাৎ ভমিটিং ছাড়া কিছু নেই। এবং উনি এই গত 15 দিনের মধ্যে 2-3 বার উনি ঢাকা মেডিকেল সহ বেশ কয়েকটা চেম্বারে দেখিয়েছে, ঢাকা মেডিকেলও দেখিয়েছে।
তো পেশেন্ট মোটামুটি রুটিন সবগুলো মানে ইনভেস্টিগেশন করিয়েছে, এবং সেটার মধ্যে শুধুমাত্র পেশেন্টের অ্যানিমিয়া ছিল। এছাড়া আর সব মোটামুটি নর্মাল। ইলেকট্রোলাইটস সোডিয়ামটা একটু কমের দিকে ছিল, বাট তারপরও নর্মাল রেঞ্জে ছিল। তো আমরা বেশ অনেক রকম হিস্ট্রি নিলাম। ডেভিডসনের যে পার্টটা আছে, ভমিটিং এর একটা চার্ট আছে, আপনারা দেখে থাকবেন। ওখানে সব ভমিটিং এর কজ বলা আছে, সার্জিক্যাল কজ, মেডিকেল কজ, বিভিন্ন কজ, সিএনএস কজ, অনেক জিআইটি কজ, অনেকগুলো কজ লেখা আছে। আমরা সে অনুযায়ী ওনাকে কোয়েশ্চেন করলাম, এবং সবকিছু নয়, কোনো ধরনের কোনো ওনার হিস্ট্রি কোনো ডায়াগনোসিসের দিকে যাচ্ছে না। তো আমরা নেক্সট হচ্ছে ভাবলাম যে যেহেতু রুটিন সব করা আছে আমরা ভাবলাম তাকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে আমরা রেফার করি, বা হচ্ছে এন্ডোস্কোপি প্ল্যান করি। যেহেতু মোটামুটি আলট্রাসাউন্ড সব সব আলট্রাসাউন্ড করা ছিল, আলট্রাসাউন্ড একটা প্ল্যান করলাম। তারপর এগুলো কিছু করে আমরা এক্সপ্লোর করার প্ল্যান করলাম। তো হঠাৎ করে আমাদের মাথায় আসলো যে এটা অন্য কোনো ডিসিপ্লিনের কজ কিনা। সার্জিক্যাল আমরা এক্সপ্লোর করেছি, মেডিসিন আমরা মোটামুটি হিস্ট্রি এক্সপ্লোর করেছি। তাই আমরা জিজ্ঞেস করলাম কোনো গাইনি রিলেটেড কজ কিনা। দেন তাকে জিজ্ঞেস করা হলো, যেটা মেডিসিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, হিস্ট্রি টেকিং। তো সেটার একটা পয়েন্ট হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়া। তাকে আমরা জিজ্ঞেস করলাম যে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা কেন, এবং তখন সে আমাদের হিস্ট্রি দিল যে তার 1.5 মাস যাবত তার মেনস্ট্রুয়েশন অফ, এমএনওরে। তো তখন আমরা সাথে সাথে যতগুলা ইনভেস্টিগেশন ছিল সবগুলা কেটে দিলাম, জাস্ট একটা রিপোর্ট পাঠালাম, সেটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট, এবং ওটা ইমার্জেন্সি আমরা করালাম তখন, এবং প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। তো এই গল্পটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে মেডিসিনের যে অ্যাডভান্টেজ, মেডিসিন আমি কেন, ইন্টারনাল মেডিসিন আমি কেন যাব, সেটা প্রথম যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ভ্যারাইটি অফ পেশেন্টস। যে আপনি মেডিসিনের মতো এত ভ্যারাইটি অফ পেশেন্টস আপনি অন্য কোনো ডিসিপ্লিনে পাবেন না। কারণ হচ্ছে মেডিসিনদেরকে বলা হয় হসপিটালিস্ট, অর্থাৎ যে কোনো কজ যদি ক্লিয়ার কাট কোনো সার্জিক্যাল বা গাইনোকোলজিক্যাল কজ না হয়, সেক্ষেত্রে আমি প্রথমেই আসবো হচ্ছে গিয়ে মেডিসিনের কাছে। যে কোনো ক্লিয়ার কাট কিছু বোঝা যাচ্ছে না, তাকে মেডিসিনে পাঠানো হয়। এবং আমরাই মোটামুটি পেশেন্টের হিস্ট্রি থেকে এক্সামিনেশন করে এবং মাঝে মাঝে ইনভেস্টিগেশন করে মোটামুটি পেশেন্টকে ক্যাটেগরাইজ করি যে তাকে কোন ডিপার্টমেন্টে বা কোন ব্রাঞ্চে পাঠানো যাবে, নাকি আমরা নিজেরাই ওনাকে ইভালুয়েশন করবো এবং ট্রিটমেন্ট করবো। তো এটা হচ্ছে তার প্রথম অ্যাডভান্টেজ অফ ইন্টারনাল মেডিসিন, সেটা হচ্ছে আপনি ভ্যারাইটি অফ পেশেন্ট দেখতে পারবেন, যেটা নর্মালি অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো ডিপার্টমেন্টে আপনি পাবেন না। সার্জারি, গাইনি বা মেডিসিন অন্যান্য ব্রাঞ্চ গুলোতে মেডিসিনের মতো ভ্যারাইটি পেশেন্ট পাবেন না। এখানে আপনি একই সাথে কার্ডিওলজির পেশেন্ট পাবেন, গ্যাস্ট্রোএন্টারোলজির পেশেন্ট পাবেন, এন্ডোক্রাইনের পেশেন্ট পাবেন, রিউমাটোলজির পেশেন্ট পাবেন। সব পেশেন্ট প্রথমে আপনার কাছে আসবে। আপনার কাজ হবে পেশেন্টটাকে ডায়াগনোসিস করা, এবং দেন পরবর্তী ম্যানেজমেন্টের জন্য যদি আপনার নলেজের বাইরে ম্যানেজমেন্ট লাগে, যেটা ফার্দার ম্যানেজমেন্ট ভালো ব্রাঞ্চ গুলো, ফার্দার ওদের ম্যানেজমেন্টের প্রোটোকলটা একটু অ্যাডভান্স, তারা যদি আর কোনো ম্যানেজমেন্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা তাকে ম্যানেজমেন্টের জন্য রেফার করি। কিন্তু ইনিশিয়াল ডায়াগনোসিস মানে সাইন সিমটমস থেকে, হিস্ট্রি থেকে, আমরা যে ডায়াগনোসিসটা করি ইনভেস্টিগেশন থেকে, সেটা ইন্টারনাল মেডিসিন করে। সো যাদের হচ্ছে কমপ্লেক্স রিজনিং স্কিল ডেভেলপ করার ইচ্ছা আছে, যাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটি আছে, এবং যারা মনে করেন যে অনেকগুলা সাইন সিমটমস থেকে আপনি সহজে একটা ক্লু, একজন ডিটেকটিভের মতো একটা ক্লু বের করে আনতে পারবেন, এবং এই অ্যাবিলিটিটা এবং ইচ্ছাটা আপনার আছে, আপনার জন্য মেডিসিন মোস্ট ওয়েলকাম। কারণ এখানে আমরা এটাই করে থাকি। আমাদের মেইন কাজ হচ্ছে ডায়াগনোসিস। ম্যানেজমেন্ট হয়তো আমরা করি কিছু, কিন্তু ম্যানেজমেন্ট যদি একটু কমপ্লেক্স কেস হয়, এটা ম্যানেজমেন্ট নর্মালি ব্রাঞ্চই করে, কিন্তু ডায়াগনোসিসটা মেইনলি মেডিসিন থেকেই হয়ে যায়। সো এটা একটা অ্যাডভান্টেজ ভ্যারাইটি, এবং এটা একটা অ্যাডভান্টেজ যে হচ্ছে মেডিসিন আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং, কমপ্লেক্স রিজনিং এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পেশেন্ট চেম্বার করা। আমাদের অনেকের ইচ্ছা থাকে যে আমরা ইন্টার্নশিপ শেষ করে যখন ট্রেনিং এ ঢুকবো, শুরু থেকে চেম্বার করব, সেটা আমাদের একটা মোটামুটি ইনকামের সোর্স হবে। এবং অনেকে ট্রেনিং করা অবস্থায় চেম্বার করে। তো চেম্বারের জন্য ইন্টারনাল মেডিসিন খুবই ভালো একটা স্পেশালিটি। কারণ হচ্ছে আপনি ইন্টারনাল মেডিসিন যেহেতু সব ধরনের রোগী ডিল করছেন, আপনি চেম্বারে আপনার কাছে শুরুতে হয়তো জিপি বেস, মানে চেম্বারে আপনার করতে হবে, এবং ভ্যারাইটিস সাব স্পেশালিটির পেশেন্ট তো আপনার কাছে আসবে। তো তাদেরকে ডিল করাটা আপনার জন্য তুলনামূলক সহজ হবে যদি আপনি ইন্টারনাল মেডিসিন ট্রেনিং করে থাকেন। তো চেম্বার আপনি হচ্ছে আপনার জন্য ইজিলি অ্যাভেলেবল হবে, এবং আপনি পেশেন্ট ভালো ডিল করতে পারবেন যদি আপনি ইন্টারনাল মেডিসিনে ট্রেনিং করতে থাকেন। আচ্ছা, নেক্সট আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ট্রেনিং পোস্ট বা ট্রেনিং করার স্কোপ কোথায় কোথায় আছে। ইন্টারনাল মেডিসিন হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে সবচেয়ে স্টাবলিশ ব্রাঞ্চ গুলোর একটা। প্রথম যে 2-3টা ব্রাঞ্চ সবচেয়ে স্টাবলিশ, যাদের কারিকুলাম সবচেয়ে গুছানো, যাদের পরীক্ষার প্রশ্ন ধরন এবং স্যারেরা সবচেয়ে বেশি
যেই সাবজেক্ট সম্পর্কে ওয়াকবিহাল সেটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন, কারণ এটা অনেক শুরু থেকে আছে এবং মোটামুটি অনেকদিন যাবত এফসিপিএস এ ইন্টারনাল মেডিসিনের ট্রেনিং মনিটর করা হচ্ছে। তো সুতরাং স্যাররা সবাই কারিকুলাম সম্পর্কে পরিচিত এবং রেগুলার এটা নিয়ে অনেক রিসার্চ হয় এবং কিভাবে কারিকুলাম আরো ভালো করা যায় সে ব্যাপারে স্যারেরা রিসার্চ করে থাকেন। তো এদিক দিয়ে আপনার একটা সুবিধা হচ্ছে আপনার কারিকুলাম গুছানো আছে, পড়াশোনা মোটামুটি গুছানো আছে। তো এখানে আপনার পড়াশোনা করতে একটু তুলনামূলক কম কষ্ট হবে এবং স্যারদের গাইডলাইন একটু ভালো পাবেন। নেক্সট হচ্ছে আপনার ট্রেনিং করার জন্য ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর পাশাপাশি বিভিন্ন যে বিভাগীয় মেডিকেল গুলো আছে, সিলেট, চিটাগাং, রাজশাহী, ময়মনসিংহ সহ অন্যান্য কুমিল্লা, খুলনা, অনেক অনেক হসপিটালেই আপনার হচ্ছে মোটামুটি ইন্টারনাল মেডিসিনের ট্রেনিং কাউন্টার। সো আপনি যদি ঢাকাতে ট্রেনিং নাও করেন সেক্ষেত্রে আপনি অন্যান্য মেডিকেল গুলোতে যদি ট্রেনিং করেন সেটাও আপনার জন্য একটা পজিটিভ সাইড, যে সব জায়গায় ব্রাঞ্চ গুলো অনেক সময় সব জায়গায় ট্রেনিং করা যায় না, কিন্তু ইন্টারনাল মেডিসিন মোটামুটি সব জায়গায় ট্রেনিং কাউন্ট করা যায়। হয়তো পুরোপুরি 5 বছর না করা গেলেও 3 বছর, 2 বছর, 4 বছর এবং ম্যাক্সিমাম বিভাগে মেডিকেল 5 বছরই কাউন্ট করা করে। 5 বছর ম্যাক্সিমাম মেডিকেল শুরুর দিকে মেডিকেল কাউন্ট করে। তো ট্রেনিং নিয়ে বা হচ্ছে গিয়ে কারিকুলাম নিয়ে আপনাদের টেনশন একটু কম হবে ইন্টারনাল মেডিসিনে, কারণ এগুলো মোটামুটি স্টাবলিশ এবং গোছানো। দেন আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতে, সেটা হচ্ছে টিচিং এবং রিসার্চ। যাদের ভবিষ্যতে আপনারা টিচার হিসাবে কাজ করতে চান এবং রিসার্চ ফিল্ডে কাজ করতে চান, আপনাদের জন্য ইন্টারনাল মেডিসিন খুব ভালো একটা অপশন। কারণ হচ্ছে মেডিকেল, আমরা জানি যে এমবিবিএস লেভেলে হচ্ছে গিয়ে আপনার মেডিসিন মেইন হ্যান্ডেল করে হচ্ছে ইন্টারনাল মেডিসিন। পাশাপাশি আপনার যেহেতু ইন্টারনাল মেডিসিনের মোটামুটি অনেক জায়গায় ট্রেনিং করানো যায়, আপনি টিচার হিসেবে অনেক জায়গায় কাজ করতে পারবেন। আপনি এমবিবিএস লেভেলে বলেন, পোস্ট গ্রাজুয়েশন লেভেল বলেন, সব জায়গায় এমডি লেভেলে বলেন, এক্সিপিএস লেভেলে বলেন, সব জায়গায় আপনি টিচার হিসেবে, ইন্টারনাল মেডিসিনের টিচার হিসেবে সব জায়গায় আপনি ছাত্রছাত্রী পাবেন এবং তাহলে পড়ানোর একটা স্কোপ আছে। তো যারা শিক্ষক হতে চান বা রিসার্চার হতে চান, আপনাদের জন্য এটা একটা ভালো অপশন। রিসার্চের অনেক স্কোপ আছে, প্লাস কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো অ্যাকচুয়ালি এখনো ডেভেলপ না, যেমন ইনফেকশাস ডিজিজ, তারপর হচ্ছে কি টক্সিকোলজি, এগুলা কিন্তু মেনলি এখন ইন্টারনাল মেডিসিনে ডিল করে। রিউমাটোলজিও খুব বেশি এখনো ওইভাবে ডেভেলপ না, ওইটাও ম্যাক্সিমাম রোগী হচ্ছে ইন্টারনাল মেডিসিন ডিল করে। তো এগুলো একটা সুযোগ আছে। আর লাস্ট যেটা আমি বলতে চাই অ্যাডভান্টেজ হিসেবে, সেটা হচ্ছে সিকিউর ফ্রম এআই। সামনে আপনাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে এখন হচ্ছে এআই যুগ, সুতরাং অনেকগুলা ব্রাঞ্চ দেখা যাচ্ছে যেগুলা হচ্ছে কিছুটা এআই নির্ভর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে হয়তো আপনার কাজের স্কোপ কমে যেতে পারে। সে জায়গাতে ইন্টারনাল মেডিসিন একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি এআই কে টুল হিসেবে যদি ব্যবহার করে, নট মানে আপনাকে এটা এআই আপনার ভবিষ্যতে ইন্টারনাল মেডিসিন কে দখল করে ফেলা সম্ভব নেই, কিন্তু আপনি যদি টুল হিসেবে এআই কে ইউজ করেন আপনার উন্নতির অনেক সম্ভাবনা আছে। কারণ যেহেতু ইন্টারনাল মেডিসিন শুধুমাত্র পেশেন্ট ডায়াগনোসিস করা না, এখানে আমরা পেশেন্টকে ডিল করা, পেশেন্টের হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন, পেশেন্টের কাউন্সিলিং, পেশেন্টের এমপ্যাথি সিম্প্যাথি, এগুলো নিয়ে আমরা ডিল করি। এবং কমপ্লেক্স বিভিন্ন, যেমন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, সিকেডি আছে, সেই পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করলো, এই ধরনের কেস কিন্তু ডিল করবে ইন্টারনাল মেডিসিনে, কারণ এখানে মাল্টি সিস্টেম যে প্রবলেম গুলো আছে এটা ডিল করবে হচ্ছে ইন্টারনাল মেডিসিন। সো এখানে ইন্টারনাল মেডিসিনে আপনার মানে এআই পুরোপুরি এটা দখল করার চান্স কম, সুতরাং এটা কিছুটা এআই সিকিউর বলা চলে। আর আরেকটা এবার আমি একটু কথা বলি যে ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে ইন্টারনাল মেডিসিনে। প্রথম হচ্ছে ইন্টারভেনশনের সুযোগ খুবই কম। ইন্টারনাল মেডিসিনে আমরা মোটামুটি ইন্টারভেনশন করি না বললেই চলে। ছোটখাটো কিছু প্রসিডিউর হয়তো আমরা করি বা ছোটখাটো কিছু ট্রিটমেন্ট দেই, যেমন প্যারাসিম্পথেসিস বা ইন্ট্রাআর্টিকুলার যে মেডিসিন দেওয়া হয়, তারপর হচ্ছে বিভিন্ন ছোটখাটো প্রসিডিউর যেগুলো ওগুলা করা হয়, কিন্তু বড় কোনো মেজর ইন্টারভেনশন স্কোপ ইন্টারনাল মেডিসিনে নাই। তো দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে টাকা। আমরা অনেকে হয়তো সার্বজনীনভাবে চাইবো যে আমরা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে কিছুটা স্বাবলম্বী হই। তো সেক্ষেত্রে ইন্টারনাল মেডিসিনে অন্যান্য ব্রাঞ্চের তুলনায়, যেমন গ্যাস্ট্রেন্টোলজি, কার্ডিওলজি, এগুলোর তুলনায় ইন্টারনাল মেডিসিনের টাকাটা একটু কম আসবে, কারণ আপনি পেশেন্ট দেখেই মেনলি আপনার এই সময়টা মানে কাজে লাগাতে হবে, কারণ আপনি ইন্টারভেনশনের সুযোগ নেই, সো বাল্ক অ্যামাউন্ট অফ মানি আসার কোনো সুযোগ নেই। তো ফাইন্যান্সিয়াল দিকটাতে এটা একটু পিছিয়ে আছে। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট, আপনি ম্যাক্সিমাম পেশেন্টকে ডায়াগনোসিস করে ম্যানেজমেন্টের জন্য আপনি রেফার করে দিবেন। তো এটার কারণে দেখা গেছে যে আপনি পেশেন্টকে ম্যানেজমেন্ট করে পুরোপুরি সুস্থ করে পেশেন্টকে বাড়ি পাঠানোর যে স্যাটিসফ্যাকশনটা, এটা আপনি হয়তো ইন্টারনাল মেডিসিন সবসময় পাবেন না, কারণ যেগুলো আপনি ডিল করবেন কমপ্লেক্স কেস, যেমন এলডারলি পেশেন্টস, হাইপারটেনশন, ডায়াবেটিস, সিকিডি পেশেন্ট, এদেরকে আপনি অ্যাকচুয়ালি পুরোপুরি সুস্থ করতে পারবেন না, এদের জাস্ট রোগটা আপনি ম্যানেজ করতে পারবেন। আর যেগুলোকে পুরোপুরি সুস্থ করতে পারবেন সেগুলো হয়তো অনেকগুলো আপনার ব্রাঞ্চে আপনাকে রেফার করতে হবে।
তো ওরা এটাকে ঠিক করে হয়তো বাসায় পাঠাবে, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আপনি পাবেন না। এটা একটা নেগেটিভ দিক। আর আরেকটা নেগেটিভ দিক হচ্ছে গিয়ে যে এখনো এ পর্যন্ত ইন্টারনাল মেডিসিনের কম্পিটিশন তুলনামূলক বেশি, কারণ ইন্টারনাল মেডিসিনে এখনো অনেক বেশি ডাক্তার আসে। তো আপনার চেম্বার বলেন বা মেডিকেল কলেজগুলোতে পোস্টিং, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের পোস্টিং নেওয়ার জন্য আপনাকে একটু কম্পিটিটিভ হতে হবে অন্যান্য ব্রাঞ্চের তুলনায়, কারণ আমাদের মানে এখানে ক্যান্ডিডেট অনেক বেশি কিন্তু সে তুলনায় পোস্ট অনেক কম। তবে আমরা আশা করছি যে ভবিষ্যতে পোস্ট আরো বাড়বে, এবং ইন্টারনাল মেডিসিনের চেয়ে এখন অন্যান্য ব্রাঞ্চ গুলোতে যেহেতু পপুলারিটি আগের চেয়ে বাড়ছে, তো ইন্টারনাল মেডিসিনের কম্পিটিশন আগের চেয়ে একটু কমবে। কিন্তু ইন্টারনাল মেডিসিন কখনোই মানে ইরেভেলেন্ট হবে না, অর্থাৎ এটা কখনোই নাই হয়ে যাবে না। এটা সবসময় রিলেভেন্ট থাকবে, কারণ প্রথম পেশেন্ট আপনারা দিতে হবে। আমরা বলি যে ইন্টারনাল মেডিসিন একটা স্পেকট্রামের মতো, একদম শুরুর দিকে স্পেকট্রাম, অর্থাৎ পেশেন্ট এসে আপনার কাছে আসবে, আর একদম লাস্টের স্পেকট্রাম, অর্থাৎ আর কোনো ব্রাঞ্চ আর কোনো কিছু যখন কিছু করতে পারতেছে না, মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়েছে, তখন পেশেন্ট ইন্টারনাল মেডিসিনে ডাক করে। তো তারা দুইটা মানে স্পেকট্রামের একদম লাস্ট এন্ডের স্পেশালিটি। তো মোটামুটি এই ইন্টারনাল মেডিসিন নিয়ে বাকি অন্যান্য যেগুলো কোশ্চেন আছে আপনারা ভবিষ্যতে সামনে এটা সেশন শেষ হওয়ার পরে কোশ্চেন করলে আমরা এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আমার পক্ষ থেকে এটি বিষয়। ধন্যবাদ সাজিদ। এটা নিয়ে আমার অনেক কথাবার্তা আছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে সব কিছুর অ্যান্সার দিব। খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, ব্যাখ্যা সহ, এক্সাম্পল সহ। সো আমরা এর আগে এন্ডোক্রাইনোলজির কথা বলছিলাম। কপিল কি আছো নাকি নাই এখনো? কোনটা? হ্যাঁ জি ভাই রিয়াজ আছি। উদ্দিন, কপিল? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। রিয়াজ, বলে ফেলো এন্ডোক্রাইনোলজি সম্পর্কে তোমার মতামত, ব্যাখ্যা যা আছে। আচ্ছা, আমি আহ, রিয়াজউদ্দিন কপিল। আমি হলো এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি। আচ্ছা, এন্ডোক্রাইনোলজি একটা গ্রোয়িং সাবজেক্ট, খুব ভালো সাবজেক্ট, এতে কোনো সন্দেহ নাই। এই তবে এর সবকিছুর যেরকম সুবিধা অসুবিধা থাকে সাবজেক্টের, ওইরকম এন্ডোক্রাইনোলজিরও সুবিধা অসুবিধা আছে। আর এফসিপিএস তো নতুন, বলতে গেলে নতুনই। আর আমাদের এছাড়া যদি এন্ডোক্রাইনোতে রেসিডেন্সি কোর্স আছে। তো এন্ডোক্রাইনোলজির হ্যাঁ সুবিধা আছে, আপনি যদি একটা ভালো সাবজেক্ট, ঠিক আছে, আপনি যদি পেশেন্ট ম্যানেজমেন্ট ভালো করেন সেক্ষেত্রে ভালো পেশেন্ট হবে আপনার, চেম্বার ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই, এগুলা তো অ্যাজ ইউজুয়ালি। আর এখন হলো সুবিধা, সুবিধা হলো হ্যাঁ এন্ডোক্রাইনোলজির আপনি ডায়াবেটিস পেশেন্ট তো অ্যাভেলেবেল আছেই। এছাড়া আপনি যদি ভালো করেন অন্য অন্য পেশেন্ট গুলাও আপনি পাবেন, সমস্যা নেই। তবে আপনার আম, অসুবিধাও কিছু আছে। অসুবিধা হলো যারা হলো স্পেশালি এফসিপিএস এফসিপিএস দিতে চাচ্ছেন, তাদেরকে একটু ভেবে চিন্তে জেনে শুনে আসা উচিত। কারণ হলো এফসিপিএস এর এন্ডোক্রাইনের ট্রেনিং ইনস্টিটিউট হলো খুব বেশি না। যেমন ঢাকার মধ্যে যদি আপনি বলতে যান, সেক্ষেত্রে হলো ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, তারপর হলো বিএসএমও, আর বারডেম। বারডেম তো গভর্নমেন্ট না, সেক্ষেত্রে হলো যারা নন গভর্নমেন্ট ট্রেনিং তাদের জন্য আর এছাড়া শুধু চট্টগ্রামে আছে ট্রেনিং কাউন্ট হয়, আর এই রংপুর এবং রাজশাহীতে হয়। এছাড়া কোনো এন্ডোক্রাইনের ট্রেনিং ইনস্টিটিউট তেমন নাই। আর সেক্ষেত্রে আপনাদের একটু ভেবে চিন্তে আসতে হবে। আর আর হলো আর সবাই তো চিন্তা করে, হ্যাঁ, হ্যাঁ, পাস রেট, পাস রেট হলো এখনো পর্যন্ত এন্ডোক্রাইন ফাইনাল পার্টের পাস রেট খুব বেশি ভালো না। এই এখন পর্যন্ত যারা অলরেডি পাস করছে তাদের আগে হয়তো মেডিসিন পাস করা ছিল অথবা ডিপ্লোমা পাস করা ছিল, তারাই পাস করছে। তবে ভবিষ্যতে এটা হয়তো বা চেঞ্জ হবে। আম, আর হলো এন্ডোক্রাইনে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা করতে হবে অনেক। এই কারণ হলো আম, এটা নতুন, যেহেতু আমরা তো এন্ডোক্রাইন আগে খুব বেশি এক্সপোজার ছিল না আগে। হ্যাঁ, যদিও আমরা মেডিসিনে পড়ছি ঠিক আছে, তারপরও আপনি যদি আসেন সেক্ষেত্রে ভালোই পড়াশোনা আছে। নতুন পড়াশোনা মোটামুটি ভালোই করতে হয়। আর ডিউটির ব্যাপার যেটা, ডিউটি হলো যায় অ্যাজ ইউজুয়াল, আপনি ব্রাঞ্চ বা সাব স্পেশালিটি রেগুলার 6 দিন যে ডিউটি, ওই ডিউটি করতে হয়। ছেলেদের হলো নাইট থাকে, মেয়েদের নাইট থাকে না, মেয়েদের ইভিনিং থাকে।
এই আর আম, পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার যদি ডেডিকেশন থাকে, আম, সেক্ষেত্রে হলো আপনি হ্যাঁ অবশ্যই পাশ করে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে সময় দিতে হবে আপনাকে। পড়াশোনার জন্য আপনার সময় দিতে হবে। আর আরেকটা হলো আম, যদি আপনি রেসিডেন্সির সাথে তুলনা করেন, রেসিডেন্সি এন্ডোকাইনে পাস রেট খুবই ভালো। এই আপনি ইজিলি পাস করে যেতে পারবেন। আর এফসিপিএস এন্ডোকাইনোলজি যদি হয় সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে। আহ, আপনার অনেক সেটা এ অনুযায়ী আপনার হবে। এই আর হলো আর ট্রেনিং মোটামুটি আম, খুব রেগুলার 6 দিন যেতে হয়। এছাড়া তো এক্সট্রা যে নর্মাল যে এগুলা আছে আপনার। ইন্টারভেনশন ব্যাপারে একটু বললে ভালো হতো। ইন্টারভেনশন। আচ্ছা, ইন্টারভেনশন ওইরকম খুব বেশি এখনো এস্টাবলিশড ইন্টারভেনশন নাই, তবে সামনে তো সবকিছু আপডেট হচ্ছে। সেক্ষেত্রে ইন্টারভেনশনে কিছু তো সুবিধা থাকবেই। যেমন আপনি থাইরয়েড আল্ট্রাসাউন্ড করতে পারেন, অনেক এন্ডোক্রাইনোলজিস্ট এটা তো বাইরের দেশে করে, কিন্তু আমাদের দেশে তো ওরকম এস্টাবলিশ না। আপনি যদি থাইরয়েড আল্ট্রাসাউন্ড করতে পারেন সেক্ষেত্রে করতে পারেন। আরো আহ, বিভিন্ন ধরনের ইন্টারভেনশন সামনে আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি ইন্টারভেনশন নাই। এই ওকে। আর হ্যাঁ আর এক সময় হ্যাঁ এন্ডোক্রাইনোলজি খুব একটা ভালো সাবজেক্ট, এতে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ একটু কঠিন আছে। এই আমরা শুধু ডেভিসনে যতটুকু পড়ছি অতটুকু তো না, অবশ্যই নতুন কিছু আছে। আর আরেকটা জিনিস এন্ডোক্রাইনোলজির জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনার ভালো ল্যাব ফ্যাসিলিটি। আপনার প্র্যাকটিসের জন্য একটা ভালো ল্যাব ফ্যাসিলিটি দরকার আছে আপনার। যেমন আম, একদম উপজেলা লেভেলে তো সব ভালো পরীক্ষা নিরীক্ষা হয় না, সেক্ষেত্রে ভালো ল্যাব দরকার। যেমন আমাদের বেশিরভাগ ভালো পরীক্ষা নিরীক্ষা গুলা বিএসএমইউ অথবা বারডেম থেকেই করতে হয়। তারপর যে নিউক্লিয়ার মেডিসিন বা ওইসব জায়গায় কিছু পরীক্ষা নিরীক্ষা হয়। এই আপনার প্র্যাকটিসের জন্য ভালো একটু ল্যাব ফ্যাসিলিটিও দরকার আছে। আর পড়াশোনা তো সব সাবজেক্টেরই পড়াশোনা আছে। আপনি যদি অসম্ভব না ডেডিকেশন দেন সেক্ষেত্রে সবকিছুই সম্ভব। আর আম, তবে এফসিপিএস এর আপনার পাশ রেট ফাইনাল পার্টে এখনো পর্যন্ত লো। যদি আপনি অন্য সাবজেক্টের তুলনায় মনে করেন, যেমন রেসিডেন্সিতে পাশ রেট তুলনামূলকভাবে এন্ডোকাইন এফসিপিএস থেকে অনেক ভালো। আপনি আম, যদি এফসিপিএস এন্ডোক্রাইনোলজি থেকে আপনি যদি রেসিডেন্সি হয় সেক্ষেত্রে আপনি ইজিলি ইয়া করতেন। তবে আপনি যদি চেষ্টা করেন, হার্ডসোল ট্রাই করেন, সেক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব না। এই আর এতটুকুই। আর কোনো কিছু কারো যদি জানা থাকে সেক্ষেত্রে বলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ কপি। আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব সবার লাস্টে রাখছি। আমাদের সবার বলা শেষ হলে তারপর হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখছি। এন্ডোক্রাইন সম্পর্কে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমাদের বক্তব্য দিতে আসবে আহ, নুরুল ইসলাম ভাই। উনি আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে রিউমাটোলজি ডিপার্টমেন্টে। ভাই আছেন? আছি। হ্যাঁ ভাই, শুরু করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ রাফি, শোনা যায়? ইয়েস ভাই, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না? আচ্ছা, রিমাটোলজি। সাদিত একটা কথা বলে গেছে, রিমাটোলজি স্টাবলিশড না। স্টাবলিশড না কথাটা হচ্ছে এখন বাংলাদেশে ওরকম মানে প্রচলিত না। এটা দিয়ে শুরু করি। রিমাটোলজি ওয়েল স্টাবলিশড কিন্তু প্রচলিত না। বেশিরভাগ রোগী বিভিন্ন জায়গায় ঘুরে রিমাটোলজির নামে ফিজিক্যাল মেডিসিন আর অর্থোপেডিক্সেই বেশিরভাগ রোগী প্রথমে কনসাল্ট করে, তারপরে ইন্টারনাল মেডিসিন, তারপরে ঘুরে ফিরে রিমাটোলজিতে আসে। এখন রিমাটোলজি এই হিসাবে বাংলাদেশে এখনো ইমার্জিং সাবজেক্ট, মানে এখনো এখানে অনেক কিছু করার আছে। আর এখানে
একটা সুবিধা হচ্ছে যে ডাক্তারের সংখ্যা খুবই কম, 100+ মাত্র ডাক্তার আছে রিমাটোলজি যারা ডিগ্রি করা বাংলাদেশে। তো কেউ যদি ডিগ্রি করতে চায় তার জন্য অনেক স্কোপ থাকবে। আর এখানে একটা সুবিধা হবে যে রিসার্চ, সাজিদ যে কথাটা বললো, কেউ যদি রিসার্চের প্রতি খুবই আগ্রহ থাকে তার জন্য এখানে অনেক বড় স্কোপ আছে, দেশে এবং কি দেশের বাইরেও। রিমাটোলজিতে ডিগ্রি করতে পারলে সে বাইরে গিয়েও প্র্যাকটিস করতে পারবে। এটা মানে ছোট ছোট একটা বিষয় নিয়ে সে অনেক রিসার্চ করতে পারবে, অনেক হিউজ ফিল্ড ফর রিসার্চ অ্যাক্টিভিটিস। আর এখানে যেটা প্রসিডিউর গুলো হচ্ছে অনেক প্রসিডিউর আছে এখানে, যেখানে সাদিদ সারেন্ডার করে গেল ইন্টারনালে, আমরা কোনো প্রসিডিউর করি না, ঠিক আছে? এখানে আলট্রাসোনো যেগুলো মাসকুলো স্কেলটা আলট্রাসোনো, ওইটা মেইনলি রিমাটোলজিস্টরাই করে। এবং এখানেও খুবই নগণ্য সংখ্যক ডাক্তার আছে যারা আলট্রাসোনো করে, ঢাকাতে অল্প কয়েকটা সেন্টারে আলট্রাসোনো হয়, আর বেশিরভাগই বিএমইউ তে রুগীগুলো আসে। এখন পেশেন্ট সাফারিং কমানোর জন্য যদি কেউ চায় যে আমি পেশেন্ট সাফারিং কমাবো, সে রিমাটোলজিতে আসতে পারে নির্দ্বিধায়, যে আমি আপ টু ডেট এবং পুরোপুরি সেবা পেশেন্টকে পৌঁছাবো, তাহলে এটা তার জন্য খুবই ভালো একটা অপশন। এখানে মাসকুলো স্কেলটা আলট্রাসোনো গুলো খুবই করা হয়। এখন এটা একটা একটা টাকা ইনকামেরও একটা বিষয়, যেটা হচ্ছে লিমিটেশন আছে, বেশ রেট বেশি, 2500 3000 এরকম করে টাকা নেয় সবাই। আর ইন্টারআর্টিকুলার ইনজেকশন দেওয়া হয়, আর্থ্রোস্কোপি করা হয়, সাইনোভিয়াল বায়োপসি করা হয়, সাথে সামনে হয়তোবা খুব তাড়াতাড়ি মাসেল বায়োপসিটাও স্টার্ট করা হবে রিমাটোলজির আন্ডারে। আর সুযোগ সুবিধা এগুলো। আর প্রত্যেকটা ডিজিজের জন্য আলাদা আলাদা গাইডলাইন আছে, দেশের গাইডলাইন, বিদেশের গাইডলাইন। এটি ট্রিটমেন্টের জন্য কঠিন হলেও, পড়ালেখার জন্য কঠিন হলেও ট্রিটমেন্ট আউটকাম আনার জন্য খুব সহজ এটা আর কি। আর কিছু সুযোগ সুবিধার কিছু অসুবিধাও আছে, বড় পরিমাণ অসুবিধা আছে। আর একটা হচ্ছে পার্ট 1, রেসিডেন্সিতে চান্স পাওয়া সো টাফ ফর রিমাটোলজি, যেমন এন্ডোক্রাইনোলজিও টাফ, টাফ। এজন্য কেউ যদি পার্ট 1 করতে চায়, চান্স চান্স পাওয়া তো সবগুলো এক। এজন্য রেসিডেন্সিতে পার্ট 1 প্রেফারেবল অ্যাকর্ডিং টু সি। আর সবচেয়ে বড় অসুবিধা এখন যেটা, সেটা হচ্ছে অনলি ইনস্টিটিউট ফর পোস্ট গ্রাজুয়েশন অফ রিমাটোলজি ইন বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আর কুর্মিটোলায় অল্প কিছু সিট আছে, অল্প কিছু ট্রেনিং হয়, কিন্তু ওখানে ফুল ট্রেনিং হয় না, ওরা 2 বছর করে, পরে 1 বছর আবার বিএমইউ তে আসতে হয়। সেক্ষেত্রে ট্রেনিং স্লট পেতে একটু সমস্যা হইতে পারে। তবে সামনে হয়তো বা আরো 2-1টা বা 3-4টে ইনস্টিটিউট খুলবে, কিন্তু এটা শিওর না। এটা হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন। আর রিমাটোলজিক্যাল ডিজিজ গুলো আমরা সবাই জানি এটা মাল্টি সিস্টেম এবং কোনিক ডিজিজ। সেক্ষেত্রে মেডিসিনের একটা অয়েল বিল্ড আপ নলেজ অবশ্যই জরুরি হয়। কারণ প্রত্যেকটা রিমাটোলজিক্যাল ডিজিজের সাথে রেসপিরেটরি, নিউরোলজি, নেফ্রোলজি, ডার্মাটোলজি এগুলা কম্বাইন থাকে। ওগুলা এত রেফারেল দেওয়া সম্ভব হয় না, নিজেদেরও কিছু কিছু ম্যানেজ করতে হয়। আর ল্যাব ফ্যাসিলিটি, লাস্ট কথা, এটা এখনো ল্যাব ফ্যাসিলিটির সেন্টারে শুধু ঢাকাতেই বেশিরভাগ করা যায়। আমরা সবাই দেখি পেরিফেরিতে সিআরপি, বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট আমাদের মনোপুত হয় না, মনে হইতেছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, কিন্তু সিআরপি নেগেটিভ দিয়ে রাখছে, ইএসআর নর্মাল দিয়ে রাখছে। এজন্য পেরিফেরি আর এ অ্যান্টিসিসিপি এগুলো ওরকম হয় না। এটা একটা বড় লিমিটেশন। বাকি এই লিমিটেশন গুলো কাটানো যাবে, কারণ রোগীরা তো ঢাকায় একবার আসবেই, পরীক্ষা নিরীক্ষা আমরা ঢাকায় থেকে করাইতে পারবো, তো পেরিফেরিতে ভবিষ্যতে প্র্যাকটিস করতে চায়। আর এখন যারা আসবে তারা তো 5 বছর পরে, 5 বছর পরে হয়তো বা এরকম দেশের চিত্র থাকবে না, তখন সব জায়গায় ল্যাব ফেসিলিটিও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি তখন এই সমস্যাটা কাটবে। আর সর্বোপরি আসার কথা হচ্ছে, যদি টেনই বাড়ে তাহলে বিসিপিএস ও চাপে পড়বে অবশ্যই, তখন নতুন নতুন ইনস্টিটিউট খোলার কথা আসবে।
দেখুন, আগে এফসিপিএস 10 ছিল না রিমাটোলজিতে। গত সেশনের আগের সেশনে 16 জন পাস করছে পার্ট 1। গত সেশনে আমার জানা নাই, এই সেশনেও পাস করবে। এরকম হলেও বিসিপিএস বা ডিজি অবশ্যই চাপে পড়বে, অবশ্যই তারা নতুন নতুন ইনস্টিটিউট খুলবে। আর আগের দেশের এরকম রেমাটোলজির ইনস্টিটিউট খোলার প্রতি স্যারদের সিনিয়রদের আগ্রহ ছিল না, কিন্তু এখন অনেক আগ্রহ দেখা যাচ্ছে। যেহেতু সবকিছু চেঞ্জ হয়েছে, আশা করি খুব শীঘ্রই খুলবে, এটা আশার বাণী। কিন্তু কেউ আসতে চাইলে, ভালো পড়ালেখা করতে চাইলে, ভালো পেশেন্ট সেবা দিতে চাইলে, লম্বা সময় একটা পেশেন্ট ফলো আপে রাখতে চাইলে সে আসতে পারে নির্দ্বিধায়। এবং এখানে এভিডেন্স বেসড প্র্যাকটিসের সাথে সাথে বড় একটা রিসার্চের সুযোগও আছে। আর টিচিংও বেশ, এখনো তো টিচার নাই, অতএব কেউ পাস করলে সে টিচার হিসেবে যোগদান করতে পারবে যে কোনো জায়গায়। ঠিক আছে, আর বাকি অংশ যদি কেউ প্রশ্ন করে ওইখানে কথা বলা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে রাফি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা মোটামুটি কার্ডিও, নিউরো, এন্ডো, ইন্টারনাল মেডিসিন, তারপর হচ্ছে রাষ্ট্রবাদী। রিউমাটোলজি সম্পর্কে জানলাম। আমরা এখন হচ্ছে আমি নেফ্রোলজির ব্যাপারে আর গ্যাস্ট্রোএন্টারোলজির ব্যাপারে কিছু কথা বলবো। তার আগে হচ্ছে, আচ্ছা আমি আগে নেফ্রো আর গ্যাস্ট্রো সম্পর্কে বলি, তারপরে হচ্ছে বাকি ব্যাপারগুলো আমি ইন জেনারেলাইজ কিছু কথা বলবো। তো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের নেফ্রোলজি। নেফ্রোলজিতে সবাই জানেন ডায়ালাইসিস। তো একটা পাস করার পর একটা ডায়ালাইসিস সেন্টার দিয়ে দিবেন, বাকি জীবন ডায়ালাইসিস সেন্টার থেকে টাকা কামাতে পারবে না। সবাই আমাকে যারা চিনে সবাই আসতেছে কথাটা শুনে, ঠিক আছে? আমি কিন্তু ভুল বলে নাই, সবার কিন্তু যারা নেফ্রোলজিতে আছে তারা মোটামুটি এই প্ল্যানেই থাকে যে একটা ডায়ালাইসিস সেন্টার দিয়ে দিবে, তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে যে ডায়ালাইসিস সেন্টার থেকে বাকি মানে জিনিসপত্র হবে আর কি। কারণ আমাদের দেশে ডায়ালাইসিস সেন্টার বলেন, একটা সিকিডি পেশেন্টের যে পরিমাণ কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, আনবিলিভেবল। সো নেফ্রোলজি বলেন, যে কোনো সাবজেক্টেই বলেন, ক্রনিক পেশেন্ট যারা থাকে, যেমন সিকিডি পেশেন্ট ক্রনিক, গ্যাস্ট্রোএন্টারোলজিতে সিএলডির পেশেন্ট, তারপরে ইন্টারনাল মেডিসিনে কোমরবিডিজ রিলেটেড যে পেশেন্ট গুলা, কার্ডিওলজির হার্ট ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর যারা আছে তাদের ক্ষেত্রে, মানে যারা ক্রনিক কেসের পেশেন্ট থাকবে, তারা অবশ্যই আপনার বড় একটা পেশেন্ট সোর্স হিসেবে কাজ করবে। নেফ্রোলজি আমাদের বাংলাদেশে হচ্ছে যে জাস্ট এই সিকিডি পেশেন্ট ডিল করেই সবাই বেনিফিশিয়াল হয়, জাস্ট সিকিডি পেশেন্ট ডিল করেন আমাদের মাঝে এখানে। মাঝে আমরা হচ্ছে রেফারেল দিব যে সিগারেট পেশেন্ট সিএজি করতে হবে, ক্রিয়েটিনিনটা তো বেশি আছে, আর একটু বাড়বে, একটু দেখেন কি করা যায়। এটা দেখেন কি রেফারেল করা দেখতে যায়। আসলে 2 থেকে 5 হাজার টাকা এমনি নিয়ে নেবে। তো আপনারা যখন দেখবেন, আপনারা দেখবেন যে নেফ্রোলজির সিকিডি পেশেন্টের একটা বক্স আছে, সিকিডি পেশেন্টের চ্যাপ্টারে, মানে ডেভিডসনের একটা সিকিডি বক্স আছে, সেখানে হচ্ছে যে একটা পেশেন্টকে কখন নেফ্রোলজিস্টের কাছে ট্রান্সফার করা লাগে, ঠিক আছে? ওই বক্সটা খুব ইম্পর্টেন্ট, এফসিপিএস পার্ট অনেক জন্য লাগে। তো প্রথম জিনিসটা হচ্ছে যে পেশেন্ট পাবেন না এমন সাবজেক্ট নেফ্রোলজি না, প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ইনস্টিটিউশন লেভেল, ঢাকা মেডিকেল, তারপর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, যেটাকে নিকটু বলা হয়, ইনস্টিটিউট হিসেবে কাজ করে। দেন আপনার ঢাকা মেডিকেলের পরে আপনার চট্টগ্রাম মেডিকেল আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে যেটা বিএসএম, ফরিদপুর মেডিকেল, রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল, তারপর হচ্ছে আপনার খুলনা মেডিকেল, তারপর হচ্ছে আপনার এভার কেয়ার প্রাইভেটের মধ্যে আছে, স্কয়ার প্রাইভেটের মধ্যে আছে, ইউনাইটেড প্রাইভেটের মধ্যে আছে, সরাদি মেডিকেল আছে, সলিমুল্লাহ মেডিকেল আছে, সিলেট মেডিকেল আছে, শহীদ জিয়া রহমান মেডিকেল আছে, অনেকগুলো ইনস্টিটিউট আছে, অনেকগুলো ইনস্টিটিউট আছে, ঠিক আছে? এটা গেল আমাদের ইনস্টিটিউট লেভেলের। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমাদের পড়াশোনার লেভেল আর হচ্ছে পাস রেটের লেভেল। আমি আমার গ্যাস্ট্রোএন্টারোলজি শেষ করার পরে আমি হোল পাস রেট আর আমার যে পড়াশোনার ব্যাপারটা, ডিউটি প্রেশারটা ইনে জেনারেলাইজ ওয়েতে আমি কিছু কথা বলবো। নেক্সট আসেন হচ্ছে নেফ্রোলজির কিছু ইন্টারভেনশন আছে। প্রথম ইন্টারভেনশন যেটা খুবই কমন এবং যেটা থেকে ভালো ইনকাম করা যায়, সেটা হচ্ছে রেনাল বায়োপসি। ইন্টারনাল মেডিসিনের মানুষও রেনাল বায়োপসি করে, নেফ্রোলজিস্টও রেনাল বায়োপসি করে, ঠিক আছে? আচ্ছা,
তারপর আমি একটা ডায়ালিসিস এর কথা বলছি, ডায়ালিসিস সেন্টার। আপনারা যারা হচ্ছে হেমোডায়ালিসিস পায় তাদের ক্ষেত্রে আপনার এক ধরনের ক্রাইটেরিয়া, আপনি এটা সেন্টার ওয়াইজ আপনি এটা ম্যানেজ করতে পারবেন। আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, এটা এতটা এস্টাবলিশ না, কিন্তু এই পেরিটোনিয়াল ডায়ালিসিসের ব্যাপারটা নিয়ে যাদের হচ্ছে টাকা পয়সার কোনো সমস্যা নেই, যেসব পেশেন্টের, তারা হচ্ছে এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটা নিতে চায়, এবং এটার জন্য একজন নেফ্রোলজিস্টের সান্নিধ্যে যায় তারা, এবং পরবর্তীতে ইনকাম ওখান থেকেও আসতে পারে। তো আমি তো জাস্ট হচ্ছে দুই তিনটা কথা বললাম, এরকম আরো অনেকগুলো আছে যেগুলো এখনো এস্টাবলিশ হয় নাই। নেক্সট পয়েন্ট আসতেছে আপনার রেনাল ট্রান্সপ্ল্যান্ট, তো অনেক অহরহ হচ্ছে। রেনাল ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্রাইটেরিয়া গুলো কেমন হবে, কমপ্লিকেশন গুলো কেমন হবে, ওই পেশেন্ট গুলো আপনাকে ডিল করা লাগবে। সো নেফ্রোলজিস্ট হিসেবে আপনার যেই ধরনের ফ্যাসিলিটি বা যেই ধরনের ইন্টারভেনশন, যেই ধরনের পেশেন্ট, সব দিক দিয়ে পজিটিভ। ঠিক আছে। নেক্সট আসবে হচ্ছে আপনার, আমি কি নেফ্রোলজির এখন কি অবস্থা, স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, বা স্যাচুরেশন কম। একটা কথা বলবো, যে সাবজেক্টে প্যাশন আপনার, সেই সাবজেক্ট স্যাচুরেটেড হোক আর না হোক, আপনি ফার্স্টে ওইটা চয়েসে আনবেন। আপনার স্যাচুরেটেড আছে একটা টপিক সাবজেক্ট, আপনি যদি ওটার ওটার জন্য প্যাশনেট হতে পারেন, আপনার স্যাচুরেটেড নাকি স্যাচুরেটেড না সেটা আপনার কোনো কিছুতেই ডিল করবে না, কোনো কিছুর উপরে এই ব্যাপারটা নির্ভর করবে না। আপনি প্যাশনেট, আপনি ভালোভাবে আপনার সাবজেক্ট নিয়ে ডিল করতেছেন, আপনার কাছে পেশেন্ট আসবেই। এটা কার্ডিও বলেন, নিউরো বলেন, নেফ্রো বলেন, ইন্টারনাল মেডিসিন বলেন, রিউমাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, সবার ক্ষেত্রে সেম কথাবার্তা। এটা হলো একটা কথা। নেক্সট ইনস্টিটিউশনের ব্যাপারে বললাম। তারপরে হচ্ছে এই নেফ্রোলজির এই ছোটখাটো কিছু কথাবার্তা। এরপর আসেন গ্যাস্ট্রোএন্টারোলজি। গ্যাস্ট্রোএন্টারোলজি হচ্ছে ওয়ান অফ দা ফার্স্ট থ্রি টপিক, মানে সাবজেক্ট, ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, নেক্সট হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। গত 4-5 সেশনে দেখা গেছে যে ফার্স্টে ইন্টারনাল মেডিসিনের পরে সেকেন্ডে হচ্ছে গ্যাস্ট্রো চলে আসছে, থার্ডে কার্ডিওলজি চলে আসছে। আমি একদিন, আমি তো আছি গ্যাস্ট্রোএন্টারোলজিতে, আমার প্রায় 13 বছরের মতো ট্রেনিং শেষ। আমি একদিন বসছি কার্ডিওর সাথে গ্যাস্ট্রোএন্টারোলজির ইন্টারভেনশন নিয়ে আর কি। কার্ডিও আগায় থাকে, কার্ডিও হচ্ছে ইন্টারভেনশন বেশি, গ্যাস্ট্রোতে মানে আরো ইন্টারভেনশন আছে অনেক, কার্ডিও থেকে একটু কম, বাট লেভেল কাছাকাছি। ধরেন কার্ডিওলজিতে 20টা ইন্টারভেনশন, গ্যাস্ট্রোএন্টারোলজিতে 17-18টা ইন্টারভেনশন। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ওই এন্ডোস্কোপি রিলেটেড আপনি ব্যান্ড লাইগেশন, তারপর হচ্ছে পলিপেক্টমি করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ইন কেস অফ ইউএস, যেটা আপকামিং একটা ইন্টারভেনশন, যেটাতে হচ্ছে যে আপনি মানে, এক ম্যাডাম বলছিল যে আপনি যদি গ্যাস্ট্রোএন্টারোলজি পাস করেন, এরপরে আপনি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড শিখতে পারেন, আপনার লাইফে আর কিছু করা লাগবে। তো ইন্টারভেনশন গুলা মোটামুটি এরকম। তো আনফরচুনেটলি সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে কি, আপনার বর্তমানে ট্রেনিং ইনস্টিটিউশন নিয়ে অনেক ঝামেলা হচ্ছে গ্যাস্ট্রো। এক নম্বরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখন গ্যাস্ট্রোর কোনো ট্রেনিং নিচ্ছে না। ঢাকা মেডিকেলও গত সেশনে নেয় নাই, সামনের সেশনে নিবে নাকি জানি না। ট্রেনিং ইনস্টিটিউশন আছে হচ্ছে আপনার ঢাকার মধ্যে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, দেন হচ্ছে আপনার ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার, মুগদা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, তাও নিচ্ছে না ঠিক মতো, সরওয়ার্দী মেডিকেল আছে, দেন হচ্ছে আপনার ময়মনসিংহ মেডিকেল আছে, রংপুর মেডিকেল আছে, আপনার সিলেট মেডিকেল আছে। ঠিক আছে। ইনস্টিটিউশন নিয়ে গ্যাস্ট্রোতে একটু সমস্যা। অনেকে বলতেছেন যে বাইরের দিকে গ্যাস্ট্রো ইন্টারভেনশন করলে সেটা কি ভালো হবে নাকি। আপনার ইন্টারভেনশন থাকলে সেই জায়গার ইন্টারভেনশনটা, স্ক্রিনিংটা মেনটেন করে সব কাজ করা হয়। যে জায়গায় ইন্টারভেনশন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনার আগে ইনফেকশন কন্ট্রোল বা আপনার যে ক্লিনিং মেথড বা হচ্ছে আপনার স্টেরিলাইজেশন, এগুলা সব ঠিক করে দেন হচ্ছে আপনার ইন্টারভেনশন চালু করা হয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তো প্রচুর ইন্টারভেনশন আছে গ্যাস্ট্রোএন্টারোলজিতে, প্রচুর মানুষ গ্যাস্ট্রোতে এখন এন্ট্রি নিচ্ছে, কিন্তু ওই অনুসারে ট্রেনিং ইনস্টিটিউশনটা অনেকাংশে কম। ঠিক আছে। এটা আরেকটা সমস্যা। আহ তারপরে হচ্ছে আপনার, আপনি যদি বলেন আম, মানুষ কেমন, মানে পেশেন্ট কেমন পাবো, অ্যাকচুয়ালি পেশেন্ট হচ্ছে গ্যাস্ট্রো থাকবে, পেটে ব্যথা রোগী থাকে না এমন কোনো, মনে হয় আমার কাছে মনে হয় না
কোনো ইনস্টিটিউট আছে বা কোনো কলেজ আছে, কোনো প্রাইভেট হাসপাতাল আছে যেখানে হচ্ছে যে আপনার গ্যাস্ট্রোর পেশেন্ট নাই, ঠিক আছে। আর একটা কথা বলবো যে যে জায়গায় ইন্টারভেনশন সেই জায়গায় হচ্ছে আপনার পেশেন্টের ফ্লো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি আপনার এফেক্টিভনেস বা আপনার প্যাশন বা আপনার নলেজটা খুব ভালোভাবে গ্যাদার করতে পারবেন। আপনি সেই সাবজেক্টে মানে আপনি শাইন করবেনই, মোটামুটি হচ্ছে যে এটা বলা যায়, ঠিক আছে। তো আমার গ্যাস্ট্রো সম্পর্কে এতটুকুই আমার কথাবার্তা। এখন আমি 2-3টা কথা বলবো ইন জেনারেল কথাবার্তা। এটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অল সাবজেক্টের ব্যাপারে। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি সাবজেক্টে যান, ইন্টারনাল মেডিসিন বাদে বর্তমানে এফসিপিএস এ যে কোনো সাবজেক্টে যান, যে কোনো সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টেই আপনাকে ভালো একটা প্রেসারে ডিউটি করা লাগবে। 1 নাম্বার কথা, আপনি যেই সাবজেক্টে যান, কার্ডিও, নিউরো, নেফ্রো, গ্যাস্ট্রো, হেপাটো, রেসপিরেটরি, যে কোনো সাবজেক্টে, মানে 2 বছরের পরে নেক্সট 3 বছরের যে স্পেশালিটি ট্রেনিং, সেখানে আপনাকে মানে ভয়ঙ্কর লেভেলের প্রেসার ডিউটি করা লাগবে, ঠিক আছে। 2 নাম্বার জিনিস হচ্ছে কি পড়াশোনা। মেডিসিনে পড়া এক, ব্রাঞ্চের পড়া আরেক, পুরো ডিফারেন্ট একটা পার্ট। সো আপনি ব্রাঞ্চে গেলে আপনার পড়া পুরো আলাদা হয়ে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে আপনি বলতেছেন পাস রেট কেমন। প্রত্যেকটা সাবজেক্টের পাস রেট এখন আপনারা কেউ বুঝতে পারবেন না, আমরাই বুঝতে পারবো না। কারণ হচ্ছে যে ওই রকমের মানুষ বা ওই লেভেলের মানুষ এখনো পরীক্ষা দিচ্ছে না। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে লাইক কার্ডিও, নিউরো, যাই বলেন না কেন, পার্ট 2 পরীক্ষা দিচ্ছে হচ্ছে আপনার 5 থেকে 6 জন, দেন পাস করতেছে মোর দেন 50%। সো আমাদের পয়েন্টটা কি? আমাদের পয়েন্টটা হচ্ছে যে পাস রেট কেমন হবে সেটা আপনি পড়াশোনা কেমন করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। সারা পাস করাবে নাকি না করাবে সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। মনে রাখবেন এফসিপিএস এ পাস ডিপেন্ড করবে অনলি স্টুডেন্টের উপরে। আপনি যদি পারেন, কোনো স্যার আপনাকে ফেল করাবে না। এখনকার পার্ট 2 এর প্রসিডিউর হচ্ছে এই রিলেটেড। আপনি প্রত্যেকটা স্টেশন পার করবেন, হসপিটালে প্রত্যেকটা রিটেনে ভালো করবেন, আপনি পাস করে যাবেন। পাস রেট কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না, আপনার উপরে ডিপেন্ড করবে। সুতরাং পাস রেট কেমন সেটা মানে একটা মানে কি বলবো, ইনভ্যালিড প্রশ্ন। এটার কোনো অ্যান্সার নাই, এটার পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কতটা প্যাশনেট, আপনি কতটা ভালোভাবে পড়াশোনা করতেছেন। নেক্সট পয়েন্ট আসতেছে, পাস রেটের কথা বললাম ইন জেনারেল। নেক্সট আসতেছে হচ্ছে যে আমাদের কি আম, কি জানি একটা প্রশ্ন আছে, আচ্ছা পাস রেটের কথা বললাম, আর হচ্ছে যে আমাদের একটা কেমন, আচ্ছা আপনারা বলতেছেন যে কোনটা ভালো হবে, নেফ্রোলজি ভালো না কার্ডিও না নিউরো না এন্ডো না গ্যাস্ট্রো, আপনার কোনটা পছন্দ? আপনার যেটা পছন্দ সেটাতে যদি আপনি যেতে পারেন, সেটাতে আপনি প্যাশনেট থাকতে পারবেন। আপনার পছন্দের সাবজেক্টে যাচ্ছেন আপনি, আপনার ডানে বামে তাকানোর আপনার ইচ্ছা হবে না, আপনি ওই সাবজেক্ট নিয়ে পড়ে থাকবেন। আপনি ধরেন হচ্ছে যে একজন থেকে শুনলেন নেফ্রো ভালো, একজন থেকে শুনলেন কার্ডিও ভালো, আপনার ইচ্ছে এন্ডোতে যাওয়ার, তাদের থেকে শুনে আপনি সাইড চেঞ্জ করলেন, কিন্তু আপনার মন চাইতেছিল যে আপনি এন্ডোক্রাইনোলজি পড়েন, আপনার মন যেটা চাইবে সেটা আপনি করবেন। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যে হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল লেভেল বা এখন এফসিপিএস এ যেহেতু একটা ব্রাঞ্চ খোলা হয়েছে, সেটা স্ট্রাকচার্ড হতে 4 থেকে 5 বছর সময় লাগবে। সেই মোমেন্ট পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। রেসিডেন্সি অনেক আগে থেকে চলতেছে, সো ওটা একটু স্ট্রাকচার। এফসিপিএস ইন্টারনাল মেডিসিনে যে স্ট্রাকচার আছে সেটা অন্য জায়গায় নাই। সো ব্রাঞ্চে এফসিপিএস এর স্ট্রাকচার ভালোভাবে এস্টাবলিশ হতে আপনার একটু সময় লাগবে, এটা আপনারা মাথায় নিয়ে নেন। তো যেটা আপনার পছন্দ সেই সাবজেক্ট আপনি চয়েস করেন, আমাদের থেকে আপনি ইনফরমেশন পাবেন পজিটিভ আর নেগেটিভ, দেন আপনি বিবেচনা করবেন, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের গ্যাস্ট্রো আর নেফ্রো সম্পর্কে কথাবার্তা। এখন হচ্ছে যে আপনাদের থেকে কার কি প্রশ্ন আছে সেটা করতে পারেন, ঠিক আছে। কার্ডিও, নিউরো, এন্ডো, নেফ্রো, গ্যাস্ট্রো, ইন্টারনাল মেডিসিন, রিউমাটোলজি,
এই টপিকগুলো থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে। কারো কোনো আচ্ছা, প্রশ্ন নাই? চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে, আমি এটা কার্ডিওর কোশ্চেন গুলো একটু অ্যান্সার দিয়ে দিই। শিওর শিওর। ওই একজন আপু হচ্ছে জিজ্ঞেস করছেন যে ডি কার্ড কেমন হবে। এখন কেউ যদি ক্লিনিক্যাল কার্ডিওলজিতে ক্যারিয়ার করতে চায়, ওইটা ডি কার্ড আসলে খুবই ভালো একটা অপশন। 2 বছরের ভিতরে হচ্ছে আপনি কনসালটেন্ট হয়ে যাবেন, সারাদিন রাত ইকো করবেন, বড়লোক হয়ে যাবেন, সমস্যা নেই। ডি কার্ডে হচ্ছে যেটা একটু ঝামেলা হতে পারে, ওইটা অনেক ইনস্টিটিউশন হচ্ছে ওই ইন্টারভেনশনে যেতে দিবে না ডি কার্ড দিয়ে, তখন বলবো যে ওই একটা এফসিপিএস বা এমডি লাগবে। ক্লিনিক্যাল কার্ডিওলজিতে থাকতে চাইলে এটা খুবই ভালো অপশন, এটা ডি কার্ড দিতে পারেন। খুবই মানে 2 বছরের ভিতরে স্পেশালিস্ট হয়ে যাও, এটা কম কথা না, এটা ভালো জিনিস। আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে ইন্টারনাল মেডিসিন থেকে ইকো করা যাবে কিনা। ইকো হচ্ছে এটা জিনিসটাই আসলে একটা মানে স্পেশালিটি, এটা কার্ডিওলজির কোর্স ছাড়া অন্য কোথাও শেখানো হয় না। এরপরেও ঢাকার বাইরে এগুলো করে, ঢাকার ভিতরে এরকম কেউ করে না। কিন্তু ওইটা দেখা যায় যে এরকম ইকো আসলে তখন আবার হচ্ছে আমরা বলে দিই যে অমুক স্যার বা অমুক ম্যাডামকে দিয়ে আবার ইকো করে আসেন। তো ওই ইন্টারনাল মেডিসিন থেকে ইকো করে আসলে ইকো করা যাবে না, এটা হচ্ছে কথা। কারণ ইকো জিনিসটা অনেক ভাস্ট, এটা নিয়ে পড়াশোনা করতে গেলে হচ্ছে অনেক বছর কেটে যাবে। এন্ডোস্কোপির কথা একজন জিজ্ঞেস করছে, তো ইন্টারনিস্ট এন্ডোস্কোপিও আসলে করতে পারে না। ওইটা মানে গ্যাস্ট্রোএন্টারোলজি হচ্ছে করার করে কথা। করে করে আমার করে করে এখনো করে করে। ওই রোটেশনে কি আর এন্ডোস্কোপি শিখায়? না না, ওটা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে যারা ইন্টারনাল মেডিসিন আছে এমন অনেকজন স্যারই হচ্ছে যে এন্ডোস্কোপি করে। যেমন হচ্ছে আমাদের খুবই পছন্দের মানে পরিচিত একজন স্যার বাংলাদেশ সোসাইটি মেডিসিনে আছে, চুলনাইওয়ালা স্যার, নাম কি স্যারের নাম ভুলে গেছি, এএমজেড এর ডিরেক্টর যে আহমেদুল কবির স্যার। আহমেদুল কবির স্যার এন্ডোস্কোপি আচ্ছা, করে, ইকো করে, সবকিছু করে, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে যে এই যে ইকো করলাম কিন্তু ফাইন্ডিংস ঠিক মতো বলতে পারলাম না, এন্ডোস্কোপি করলাম ফাইন্ডিংস ঠিক মতো বলতে এটাই পারলাম তো না, সমস্যা। আমি এখন একটা মাসেল ভার্সিটি পোস্ট করলাম ফাইন্ডিংস করতে পিটিএমসি পারলাম না। ইকোতে আমি কি দেখবো, একটা পোস্ট পিটিসি এর ফলো আপের ইকোতে কি দেখবো, হ্যাঁ, বা একটা সিএবিজির পরে ফলো আপে ইকোতে কি দেখবো? এটা তো আলাদা আলাদা, এটা তো একটা কার্ডিওলজিস্ট ছাড়া বাকিদের জানার কথাই না। ইকোরও অনেক প্রোটোকল আছে। হ্যাঁ, পসিবল এক না। এক পেশেন্টের জন্য এক এক রকম। এটা পসিবল না অন্য সাবজেক্টের মানুষের ইকো করা। ওই যে করলো তখন আমরা আবার হচ্ছে রেফার টু অমুক স্যার ম্যাডাম, আবার ইকো করে নিয়ে আসেন। এটাই হয়, আমরা এটাই করি এরকম বাইরের ইকো পাইলে। কারণ আমার তো পারপাস সার্ভ করতেছে না। ওই একটা হচ্ছে মেশিন দিয়ে হচ্ছে ইএফ ক্যালকুলেট করে একটা দেখাই দিল, মানুষ যেটা মনে করে যে ইকো মানেই হলো এটা হয়ে গেল না। ইকোতে দেখার অনেক কিছু আছে, অনেক কিছু। এটা হচ্ছে এইভাবে এটা ইকো করা যাবে না। আর যে যে সাবজেক্টেই যান, ইন্টারনাল মেডিসিনের খুবই ভালো একটা নলেজ থাকতে হবে। ইন্টারনাল মেডিসিনের ভালো নলেজ না থাকলে আসলে সে হচ্ছে ভালো স্পেশালিস্ট হতে পারবে না। যার ইন্টারনাল মেডিসিনের নলেজ যত ভালো সে তত বড় স্পেশালিস্ট হবে। কারণ হচ্ছে এই যে ধরেন একটা এমআই পেশেন্ট আসলো, এই এমআই পেশেন্টের সাথে ডায়াবেটিস থাকবে, তারপরে সিকেডি থাকতে পারে। এখন এই ডায়াবেটিস এই পেশেন্ট গুলো অনেক সময় এরকম আসে যে পাম্পে ইনসুলিন দিতে হচ্ছে, একদম আনকন্ট্রোল ডায়াবেটিস। কিংবা কখনো কখনো হচ্ছে কিটো অ্যাসিডোসিসও থাকে। তো তখন কি হচ্ছে, এটা আর বলার সুযোগ আছে যে আমি ডায়াবেটিস পারি না, এটা চিকিৎসা আমি দিব না, আমি এই করে স্ট্যান্ডিং করে দিই? ওটা তো করা যাবে না। তারপরে সিকেডি থাকতেছে, তারপরে অনেক পেশেন্টের হচ্ছে সিআইএন ডেভেলপ করে। তো এই সিআইএন আমার ডেভেলপ করবে কেন? আমার তো তার আগেই হচ্ছে ম্যানেজমেন্ট দিতে হবে। যে পেশেন্টের আমার প্রসিডিউর হবে তার তো আগে থেকে আমার ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হবে যেন হচ্ছে সিআইএন ডেভেলপ না করে। তারপর কার্ডিওর সাথে হচ্ছে রিমাটোলজি হচ্ছে অনেক ইন্টার রিলেটেড, যেটা আমার মনে হয়েছে আউটডোরে বসলে হচ্ছে 30% পেশেন্টই আসলে রিমাটোলজির পাওয়া যায়। হয় হচ্ছে ভাস্কুলাইটিস, আর ওই ব্যথা ট্যাথা নিয়ে এগুলো তো আসেই, নানা রকমের পলিআর্থ্রাইটিস নিয়ে। এটা একটা জিনিস। আর এই যে ভাস্কুলাইটিস এর যে পেশেন্ট গুলা বারবার কার্ডিওলজিস্টের কাছে ঘুরে, ওই পিটিসি করা হয়, আবার হচ্ছে দেখা যায় যে ভেসেল ন্যারো হয়ে গেছে। এটা খুবই ইন্টার রিলেটেড রিমাটোলজি। এই তো। আর কারো কোনো প্রশ্ন আছে? বেশিরভাগই হচ্ছে কার্ডিওলজি রিলেটেড যে প্রশ্ন করতেছে সেটা হচ্ছে যে ডি কার্ডের ব্যাপারে।
তারপরে হ্যাঁ, ডে রংপুর কার্ডের মেডিকেলে বিষয়টা বললাম, কেউ যদি হচ্ছে মনে করে যে সে ক্লিনিক্যাল কার্ডিওলজি থাকবে, এটা ভালো অপশন। ইন্টারভেনশন করতে চাইলে হচ্ছে একটু ঝামেলা হবে। আচ্ছা, এখন হচ্ছে যে ইন্টারনাল মেডিসিন, আচ্ছা এন্ডোক্রাইনোলজি নিয়ে একটা প্রশ্ন করছে। 5 বছর না, ইউজুয়ালি এন্ডোক্রাইনোলজিতে আমি যখন জানি যে সব জায়গায় 3 বছর কপি এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজিতে হলো এসএসটি হলো 3 বছর, 3 বছর সাধারণত আপনার ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, তারপর হলো বিএমইউ, আর হলো আপনার বারডেম। এছাড়া ঢাকার বাইরে আছে হলো যে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ আর রংপুর মেডিকেল এন্ড রাজশাহী। আপাতত এগুলাতেই ট্রেনিং কাউন্ট হচ্ছে। আর কতদিন? হয়তো বা 3 বছর করে? সরোয়ার্দিতে। তিন জি। বছর করে? 3 বছর হ্যাঁ, হ্যাঁ, করে? হ্যাঁ, হ্যাঁ, 3 বছর করে, ফুল টাইম 3 বছর করে। আর এছাড়া হলো সরোয়ার্দিতে হয়তো বা সামনে ট্রেনিং কাউন্টের জন্য ইয়া হইতে পারে। এই সামনে হয়তো বা আরো বাড়বে। আপাতত এই কয়েকটাতেই ট্রেনিং কাউন্ট হয়। আচ্ছা, ইমার্জেন্সি কেমন এন্ডোক্রাইনোলজিতে? একজন প্রশ্ন ছিল। ইমার্জেন্সি আছে মোটামুটি। হ্যাঁ, আমাদের তো ডিকে, তারপর হলো এইচএসএস পেশেন্ট অনেক আছে। হ্যাঁ, এছাড়া হলো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তো মোটামুটি ভালো পাওয়া যায়। আর থাইরোটক্সিক ক্রাইসিস এগুলাও মোটামুটি আছে। এই ইমার্জেন্সি আছে, বা হাইপোক্যালসেমিয়া ইমার্জেন্সি হুম। মোটামুটি আছে। আর আচ্ছা মেয়েদের জন্য ভালো এন্ডোক্রাইনোলজি ভালো অপশন, আমাদের ডিপার্টমেন্টে অনেক আপু আছে। আচ্ছা, একটা জিনিস আমি হচ্ছে এন্ডোক্রাইন সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আপনাদের সবার জানা কথা যে নেক্সট যে আমাদের ডিজিজটা সবচেয়ে বেশি প্রকট থাকবে সেটা হচ্ছে অবিসিটি। অবিসিটি হ্যাঁ, ডিল করে এন্ডোক্রাইন মানুষজন। তো অবিসিটি অবভিয়াসলি আপনাদের অনেক বড় একটা মানে এন্ডোক্রাইনের সাইডে অবিসিটি একটা বিশাল হিউজ একটা ব্যাপার থাকবে তখন, ঠিক আছে? হুম, হুম, হ্যাঁ, এন্ডোক্রাইন, ডায়াবেটিস আর থাইরয়েড তো হলো সবাই ম্যানেজ করে, ঠিক আছে, ওটার জন্য সবাই অবশ্যই, হ্যাঁ। ওই ডায়াবেটোলজিস্টও ইয়া করে, মেডিসিনও ডিল করে। হুম। হ্যাঁ, ওবিসিটি এছাড়া আছে, এছাড়া নতুন নতুন অনেক টপিক আছে যেগুলো হলো আপনি ভালো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। পেশেন্ট ফলো আপ, লং লং টাইম ফলো আপ লাগে। তারপর হলো আম, বলা হয় যে আর আমি যা দেখলাম আর কি, এন্ডোক্রাইনোলজি আসলে বড় লোকের রোগ যেটা বলে ওইটাই। এই পরীক্ষা নিরীক্ষা গুলো অনেক এক্সপেন্সিভ, রেগুলার ফলো আপ করতে হয়, রেগুলার পরীক্ষা নিরীক্ষা করে ইয়া করতে হয়। হুম। এরপর ভাই, ডায়াবেটিস আর থাইরয়েড ডিসঅর্ডার তো কমনলি পাওয়াই যায়। হ্যাঁ, হুম। হ্যাঁ, ডায়াবেটিস থাইরয়েড তো এটা তো সবাই থাকে। করে। তারপর হ্যাঁ, তারপরে অন্য আবার জি অন্য। রিমাটোলজিস্ট যখন চিকিৎসা শুরু করবে, হাই ডোজে স্টেরয়েড দেবে, একবার কোর্সিং হবে, একবার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে, হ্যাঁ, কুশি। এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতেই হবে। হ্যাঁ, আর অবশ্যই আম, যে সাব স্পেশালিটি ওরা তো নিশ্চয়ই ভালো ম্যানেজ করে অন্যদের তুলনায়। এই যেমন আপনি অবশ্যই। কার্ডিওলজিস্ট, অবশ্যই কার্ডিওলজিস্ট ভালো ম্যানেজ করবে, সেরকম এন্ডোক্রাইনোলজিস্টও হ্যাঁ, এন্ডোক্রাইন ডিজিজ। অবশ্যই প্রতিটা সাবজেক্টেরই আলাদা আলাদা আবার প্রোটোকল আছে। হ্যাঁ, হ্যাঁ, স্পেশালিস্ট সব আর থেকে ভালো ম্যানেজমেন্ট দেবে। আমাদের তো ডায়াগনোস প্রোটোকলের অভাব নাই, ডাইনামিক টেস্টের অভাব নাই। সব ডাইনামিক টেস্ট। আচ্ছা, এখন হচ্ছে আহ বাকি যাদের প্রশ্ন, আচ্ছা আমি একটু প্রশ্নের অ্যান্সার দিই সবার। পেরিফেরিতে ইন্টারভেনশনের সুযোগ আছে, গ্যাস্ট্রো ইন্টারভেনশনের রিস্ক আছে। যেমন হচ্ছে আপনার একটা আপার জিআই এন্ডোস্কোপি, আপার জিআই ব্লিডিং এর পেশেন্ট আসলো, ব্যান্ড লাইগেশনের পেশেন্ট, যদি সিএলডি থাকে বা পেপটিক আলসার ডিজিজের কারণে হয়েছে, সেখানে যদি আপনি ঠিকমতো ম্যানেজ না করতে পারেন, একটা এখানে গেল। তারপরে যে কোনো সিএলডি পেশেন্টের ক্ষেত্রে হেপাটিক এনকেফালোপ্যাথি বা হচ্ছে আপনার এইচবিপি, মানে হেপাটিক এনকেফালোপ্যাথি খুব ডেঞ্জারাস, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার একটা পেশেন্ট আপনার কাছে অ্যাবডোমিনাল পেইন মানে পারফোরেশন নিয়ে আসছে, ফার্স্টে আপনার গ্যাস্ট্রোতেই আসবে, দেন হচ্ছে যাবে হচ্ছে সার্জারিতে, দেখে থাকা মানে সবকিছু দেখার পরে, বা কিছু ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিনে আগে যাবে, দেন হচ্ছে যে আপনার সার্জারিতে যাবে। সো গ্যাস্ট্রোর ইন্টারভেনশনের রিস্ক যেমন আছে, গ্যাস্ট্রোর ইমার্জেন্সি অনেক আছে, ঠিক আছে? গ্যাস্ট্রোতে ইন্টারভেনশন প্রচুর, বলতে যদি যাই তাহলে প্রচুর। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসছে যে ডাবল এফসিপিএস পার্ট 1 করা থাকে, তাহলে 2 ইয়ারের কোর ট্রেনিং কি দুইটা দিয়ে করা যাবে নাকি? না, যে কোনো একটা দিয়ে করতে হবে সম্ভবত। আপনি যে সাবজেক্টে যেটা করছেন সেটা দেখে তারপরে হচ্ছে যে অন্য মানে ডাবল এফসিপিএস সিঙ্গেল সিঙ্গেল ওয়েতে যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারনাল মেডিসিন, গ্যাস্ট্রো, কার্ডিও, নেফ্রো, এই চারটা বিষয়ের মিড টার্ম আর এফসিপিএস ফাইনাল পার্টে পাস রেট সর্বাপেক্ষা বেশি।
ইন্টারনাল মেডিসিনে, কারণ ইন্টারনাল মেডিসিনে পরীক্ষার্থী বেশি, 400 450 পরীক্ষা দেয়, গতবার পাশ করছে 10 জন। তাহলে আপনি কিভাবে বুঝবেন পাস রেট বেশি নাকি কম? সো পাস রেট ডিপেন্ড করবে হচ্ছে আপনার বা স্টুডেন্টদের প্রিপারেশন কত ভালো। কারণ স্যাররা হচ্ছে এমন ভাবে সবকিছু এখন পরীক্ষা পার্ট টু সাজেছে, ইন্টারনাল মেডিসিন বলেন বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলেন, সবকিছু হচ্ছে সিস্টেম ওয়াইজ, আপনি পারলে আপনি পাস করবেন মোটামুটি এরকম। ইন্টারনাল মেডিসিনে কি ইন্টারভেনশনের সুযোগ আছে নাকি বলা হয়েছে? আচ্ছা, কুমিল্লা মেডিকেলে। রাফি ভাই, আমি একটু ইন্টারনাল মেডিসিন নিয়ে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার একটু দিতে যাচ্ছিলাম। শিওর শিওর। সেটা হচ্ছে, বারবার কোশ্চেন আসতেছে যে ইন্টারনাল মেডিসিন এন্ড ইন্টারভেনশন দুইটা দুই মেরুর জিনিস। আপনার যদি ইন্টারভেনশন করতে ইচ্ছা হয় তাহলে ইন্টারনাল মেডিসিন টোটালি আপনার জন্য না। আপনার হাত এখানে ইকো প্রবো ধরবে না, অথবা এন্ডোস্কোপি ধরবে না। এখানে হাত আপনার ইউজ হবে ফাইলের পৃষ্ঠা পাল্টানোর জন্য, আর কিছু না। আপনি শুধু জাস্ট পৃষ্ঠা পাল্টাবেন আর ইনভেস্টিগেশন লিখবেন হাত দিয়ে। হাত দেওয়ার কোনো কাজ নাই, মাঝে মাঝে একটু প্যারাসিনথেসিস করবেন, এই আপনার কাজ হবে ব্রেনে। সো ইন্টারভেনশন একদমই নাই মেডিসিনে, এটা একদম সবাই মাথায় ঢুকে ফেলান। ইন্টারনাল মেডিসিনে আসলে কোনো সুযোগ পাবেন না, কারণ ইকো বলেন বা গ্যাস্ট্রো এন্ডোস্কোপি বলেন, এগুলো একসময় আমাদের স্যারেরা অনেক সময় এফসিপিএস মেডিসিন করে এরপর ওনারা একটা স্পেশালিটি তে যেত। কোনো ডিগ্রি ছাড়া ওনারা হয়তো ইকোতে স্পেশালিটি হতো বা হচ্ছে এন্ডোস্কোপিতে ওনারা রেগুলার প্র্যাকটিস করতো। এখন সেই সুযোগ নাই, যেহেতু ব্রাঞ্চ গুলো এখন অনেক বেশি স্টাবলিশ। আর দুই নাম্বার জিনিসটা হচ্ছে যে আহ, আপনার যদি হ্যারিয়ার চালানোর ইচ্ছা থাকে বা বাড়ি ধারায় ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন আপনার জন্য না, কারণ যেহেতু ইন্টারভেনশন নাই। সুতরাং টোটালি যদি প্যাশন থেকে আসতে ইচ্ছা হয়, এখন ইন্টারনাল মেডিসিন আপনার প্যাশন থেকে আসতে পারেন। টাকা পয়সা বা ইন্টারভেনশন বা অনেক বেশি আহ, এই কাজ করার সুযোগ নাই, তবে চেম্বার করার অনেক সুযোগ আছে। আর আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই চাইলেই এফসিপিএস ইন্টারনাল মেডিসিনে কমপ্লিট করে দেন ব্রাঞ্চে যেতে পারেন। মানে বাইরের যে সিস্টেম গুলো, ওনারা কিন্তু প্রথমে ইন্টারনাল মেডিসিন কমপ্লিট করে দেন তারা সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিটি যেগুলো আছে ওগুলাতে যায়। তো আপনারা 5 বছর ইন্টারনাল মেডিসিন কমপ্লিট করে দেন 3 বছরের জন্য আপনারা কার্ডিওলজি, গ্যাস্ট্রোন্টারোলজি, তারপর এন্ডোক্রাইনোলজি এগুলোতে আবার ডিগ্রি নিতে পারেন। এবং কার্ডিওলজির আপু যথার্থই বলেছেন যে অ্যাকচুয়ালি ভালো স্পেশালিটি হতে হলে আপনাকে ইন্টারনাল মেডিসিনের নলেজ থাকতেই হবে। তো এই এই মোটামুটি। আর ইন্টারনাল মেডিসিনে যেহেতু কারিকুলাম গুছানো, পাশ করার জন্য আপনি এখন এই মুহূর্তে আপনার মানুষজনের সহায়তা বেশি পাবেন। তবে ভবিষ্যতে আস্তে আস্তে ব্রাঞ্চ গুলা মোটামুটি কারিকুলাম গুছিয়ে গেলে এরপর পাশ সেট নিয়ে খুব বেশি ডিফারেন্স হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ভাইয়ের সাথে আরেকটা মেনশন করি, এটা হচ্ছে ওই যে ইন্টারভেনশনিস্ট হয়ে আপনি মার্সিডিজ বিএমডাব্লিউ চালাতে পারবেন, কিন্তু কথা হচ্ছে কোন বয়সে, কোন বয়সে যে এটা পারবেন, এটাও এই এই ধৈর্যটাও থাকতে হবে কার্ডিওলজিতে আসলে। ঠিক আছে, এটাও একটু মাথায় রাখেন যে অনেক আচ্ছা দীর্ঘ সময় একটা পরিকল্পনা নিয়ে আসতে হবে। ওই পাশ করে গেলেই হচ্ছে ওইটা এমডি বা এফসিপিএস কার্ডিওলজি পাশ করে গেলেই হচ্ছে এত টাকা আসবে না, অনেক পরে একটা বয়সের পরে যে। বাংলাদেশে হচ্ছে যে এখনো ওই ফ্লোটা যাচ্ছে যে আপনি এফসিপিএস শেষ করার পরে আপনাকে 4 থেকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আস্তে আস্তে ডেভেলপ করার জন্য। আর যে টাকা পাবেন সে টাকা আগে থেকে ফিক্স করা, সো আপনি কমও পাবেন না বেশিও পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এটাই। এক্সট্রা আচ্ছা, কিছু প্রশ্ন আছে। ইনস্টিটিউশন নিয়ে একটা কোশ্চেন আসছে যে হ্যাঁ হ্যাঁ। সব ইনস্টিটিউশনে পাশের রেট কিরকম। পাশের রেট হচ্ছে এটা যে রাফি যেটা বললো যে পাঁচটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আর যদি হচ্ছে কার্ডিওলজির কথা জানতে চান, অবশ্যই এনআইসিবিটি আর বিএম এর পাশ রেট অনেক ভালো। এখন অনেক ভালো কেন, কারণ হচ্ছে ওরা অনেক একাডেমিক, তারপরে আহ, শেখার সুযোগ আছে, সব মিলে হচ্ছে ওরা বেশি পাস করতেছে এটাই। অনেক ইনস্টিটিউশন আছে হচ্ছে একদম মানে 100% ফেল করে। আর কেউ যদি নিজে থেকে পড়াশোনা করে শিখে নিতে পারে, তো সেটা তো ভালো, তাহলে সে পাশ করে যাবে। আচ্ছা আচ্ছা, এফসিপিএস এন্ড রেসিডেন্সি দুইটা থাকলে কি 2 ইয়ার ট্রেনিং একটাই দিয়ে কাউন্ট হবে? এফসিপিএস এ 2 বছর ট্রেনিং থাকলে রেসিডেন্সিতে সেই ট্রেনিং কাউন্ট হবে না। রেসিডেন্সি 2 ইয়ার থাকলে এফসিপিএস এ ওটা কাউন্ট হবে না, আমি যতটুকু জানি। ঠিক আছে, এইটার কোলাবোরেশন তারা করতে চাচ্ছে, এখনো করা পসিবল হয়নি। এটা একটা ডার্মাটোলজির আসলে কাউকে পাইনি, ডার্মাটোলজি, পালমোনোলজি, তারপরে হচ্ছে আপনার
এই দুইটা সম্পর্কে এত আইডিয়া কম আমাদের, কারণ আমাদের কেউ পরিচিত পাইনি আমি ডার্মাটোলজি পানোলজি। হচ্ছে যেটা ওই পার্ট 1 এর প্রিপারেশনটাও আলাদা। হ্যাঁ, পরীক্ষা পার্টনার প্রিপারেশন কম্পারেটিভলি কিন্তু কঠিন। মানে আমাদের পার্ট 1 পরীক্ষা থেকে ডার্মাটোলজির পার্ট 1 পরীক্ষাটা একটু ডিফিকাল্ট। ডার্মা পাস করাটাও ডিফিকাল্ট আছে, তবে আমার মনে হয় যে এখন তো খুবই ভালো সুযোগ, এখন অনেক প্রসিডিওর আছে, তারপরে যে অনেকে অ্যাসথেটিকে ট্রেনিং করে অনেক কিছু করতেছে, ডার্মাতে অনেক ইন্টারভেনশন আছে, কেউ যাইতে চাইলে ভালো সাবজেক্ট। সাবজেক্ট ভালো। আচ্ছা, গ্যাস্ট্রোএন্টারোলজিতে ইমার্জেন্সি কেমন আসে? ভালোই ইমার্জেন্সি পেশেন্ট আসবে, ইন্টারনাল মেডিসিন নিয়ে যায় না এটা। গ্যাস্ট্রো ইমার্জেন্সি গ্যাস্ট্রোই হ্যান্ডেল করে, ঠিক আছে। ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস এবং মিড টার্ম ফাইনাল পার্টে হচ্ছে পাস রেট ভ্যারি করে অনেক, কখনো পাস রেট বেশি, কখনো পাস রেট খুব কম, কখনো পাস রেট অ্যাভারেজ, ঠিক আছে। আচ্ছা, নেফ্রোলজি পেরিফেরিতেও প্র্যাকটিস করা যায়, ঢাকাতেও প্র্যাকটিস করা পসিবল হয়, ঠিক আছে। আচ্ছা, হেপাটোলজি হচ্ছে ইন্টারভেনশন আছে। হেপাটোলজিতেও সবাই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ব্যান্ড, পলিপেক্টমি সবই করে। সো এটাও ভালো একটা সাবজেক্ট। আরেকটা কথা লাস্টে বলবো, গভর্নমেন্ট ইনস্টিটিউট মানে গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে গ্যাস্ট্রোতে ঢাকায় ট্রেনিং পাওয়ার পসিবিলিটি, এটা আমি জানি না। বিসিএস এর ব্যাপারে বা যারা ক্যাডার তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রো ট্রেনিং ঢাকায় পাওয়া টাফ, একটু মোটামুটি আমি বলতে পারি। বাট ইন্টারভেনশন করার সুযোগ আছে, আপনি যদি ঢাকায় পোস্টিং পান বা যে কোনো জায়গায় পোস্টিং পান, আপনি ইন্টারভেনশন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনস্টিটিউট কম থাকার কারণে গ্যাস্ট্রোতে একটু ট্রেনিং এ ঢোকাটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। ঢাকার বাইরে পাস রেট আসলে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার উপরে, পাস রেট হচ্ছে যে ইনস্টিটিউটের উপরে ডিপেন্ড করে না। এফসিপিএস এর ক্ষেত্রে রেসিডেন্সি আলাদা টাকা, রেসিডেন্সির সাথে এফসিপিএস মানে মানে একসাথে করবেন না। এফসিপিএস পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপরে, ঠিক আছে। আহ ঢাকার বাইরে আচ্ছা, গ্যাস্ট্রো নেফ্রোর মধ্যে ইমার্জেন্সি কেমন? দুইটাতে ইমার্জেন্সি আছে। মানে নেফ্রোর ইমার্জেন্সি গুলো হচ্ছে এত ডেঞ্জারাস লেভেলে কমপ্লিকেশন নিয়ে আছে বলার বাইরে, ঠিক আছে। আচ্ছা, এখন হেমাটোলজি জানি না, রেডিওলজি সম্পর্কে আইডিয়া নাই, যদি কিছু পাই তাহলে অবশ্যই বলবো। এসবিএমসি তে ইন্টারনাল মেডিসিনে 5 ইয়ার কাউন্ট হয়? অবশ্যই হয়, অবশ্যই হয়, যদি আপনি করতে পারেন অবশ্যই হবে। গ্যাস্ট্রোএন্টারোলজি রংপুর মেডিকেলে যদি ইন্টারভেনশন থাকে তাহলে ভালো, ঠিক আছে। আমি যতটুকু জানি ইন্টারভেনশন আছে, ভালো মতোই স্যাররা করে এবং আপনি করতে পারবেন, ঠিক আছে। গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে সাজিদ, গভর্নমেন্ট ক্যান্ডিডেট কি বলবো আমি বুঝতেছি না। গভর্নমেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুব জিনিসগুলো ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে আসলে ইন্টারনাল মেডিসিনে আপনি কোশ্চেন করেছেন, মানে তার প্রশ্নটা ছিল ক্রিটিক্যাল মেডিসিনটা অ্যাকচুয়ালি আপনার বাইরের দেশগুলোতে ক্রিটিক্যাল মেডিসিনের বা ক্রিটিক্যাল কেয়ার আলাদা ব্রাঞ্চ আছে, বা পালমোনোলজি যারা পড়ে তারা ক্রিটিক্যাল কেয়ারের অনেক ডিল করে। আর বাংলাদেশে মেইনলি অ্যানেস্থেশিয়া হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ডিল করে। তো যেহেতু আপনি গভর্নমেন্ট ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনার জন্য অ্যাকচুয়ালি অ্যানেস্থেশিয়াতে গেলে আমার কাছে মনে হয় বেটার হবে, কারণ ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস দিয়ে আপনি খুব বেশি ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজ করতে পারবেন না। ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ, এসডিও এরা এখন পর্যন্ত আলাদা স্পেশালিটি না হয় আইসিইউ অ্যানেস্থেশিয়ার আন্ডারেই থাকে। আর গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে আপনি যদি পোস্টিং এর কথা বলেন, পাশ করার পরবর্তীতে পোস্টিং এর কথা বলেন, সেক্ষেত্রে আপনার অ্যানেস্থেশিয়ার পোস্টিং পাওয়াটা একটু টাফ, স্পেশালি ঢাকাতে আপনি যদি আসতে চান। সেক্ষেত্রে ঢাকাতে গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে যে কোনো সাবজেক্ট, একদম যেগুলা নিউ স্পেশালিটি ওগুলা ছাড়া মোটামুটি এস্টাবলিশ স্পেশালিটি যেগুলো আছে সবগুলোতেই ঢাকাতে বিসিএস এর পরে পোস্টিং নিয়ে আসাটা টাফ। আর যদি আপনি রেসিডেন্সি বা এফসিপিএস ট্রেনিং হিসেবে আসতে পারেন, সেক্ষেত্রে আসতে পারেন, বাট পাস করার পরে আপনি যদি অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আসতে চান বা রেজিস্ট্রার হিসেবে আসতে চান, সেটা আপনার জন্য হচ্ছে গেট টাফ। আমার কাছে মনে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য সেটা টাফ। সেটা আপনার বিসিএস দেওয়ার সময় আপনার মাথায় থাকতে হবে এই বিষয়টা, যে আপনার জন্য ঢাকাতে ঢুকা বা যে কোনো কিছুর জন্য আপনার এটা টাফ হবে। এবং ক্রিটিক্যাল কেয়ার যদি নতুন খুলেও ইন কেস যদি ব্রাঞ্চ গুলো আসে এফসিপিএস এ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বা রেসিডেন্সিতে যদি আসেও, সেটা মোস্ট লাইকলি ঢাকা বেসড হবে।
তো সেখানেও আপনার আলাদা করে গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য ট্রেনিং পোস্ট হয়তো কম থাকবে। প্রাইভেট স্টুডেন্টরা যেমনি ঢুকতে পারে, গভর্নমেন্টরা হয়তো ওইভাবে পোস্ট নিয়ে আসতে পারবে না। সো যদি আপনি যেতে চান, ক্রিটিক্যাল কেয়ার নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে অ্যানেস্থেসিয়াটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট। আচ্ছা, না, পার্ট ওয়ান ক্রিটিক্যাল কেয়ার প্রিপারেশন খারাপ না। এখন যেমন এই যে পপুলারের আইসিইউটা কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্টরা চালায়। পপুলার, তারপর হচ্ছে ইউনাইটেড, তারপর হচ্ছে স্কয়ার, স্কয়ার তারপর হচ্ছে মতো, হ্যাঁ। আহ, এইসব জায়গায় সবগুলাই হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারের যারা আছে তারাই আগে চালায়, ঠিক আছে। অ্যানেস্থেসিয়া চালাইতো, এটা কিন্তু এখন টেক ওভার করছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, পার্ট ওয়ান এর প্রিপারেশন নিয়ে কিছু বলেন। পার্ট ওয়ান এর প্রিপারেশন আসলে আপনি ডেভিডসন পড়বেন। ডেভিডসন আর এর বাইরে কিছু পড়ার নাই। ডেভিডসন পড়বেন আর পোর্শন সলভ করবেন, পাস মেডিসিন, তাহলেই এনাফ। এই বিষয়ে রাফি কি আরো কিছু বলবে? আমি লাস্টে বলবো আপাতত, এখানে বিসিএস না দিলে কার্ডিওলজিতে ইন্টারভেনশন শেখার সুযোগ কেমন? বিসিএস না দিলে কার্ডিওলজিতে ইন্টারভেনশন সুযোগ কেমন? আহ ইন্টারভেনশন শেখার সুযোগ আছে, এটা ওই যে ইনস্টিটিউশনের উপরে ডিপেন্ড করতেছে। যে সব ইনস্টিটিউশনে বেশি প্রসিডিওর হয় ওখানে তো অনেক বেশি। যেমন আমি যদি হচ্ছে ঢাকা মেডিকেলের সাথে এনআইসিভিডির তুলনা করি, তাহলে এনআইসিভিডি অবশ্যই বেটার। এখানে অনেক রকমের প্রসিডিওর হচ্ছে আর কেস অনেক বেশি। এটা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, এটা বিসিএস এর সাথে ইন্টার রিলেটেড না। আচ্ছা, আহ এখন হচ্ছে নিউরোলজির ব্যাপারে একটা প্রশ্ন আসছে নিউরো মেডিসিন থেকে। ইন্টারভেনশনের সুযোগ কেমন পেরিফেরিতে? সারিয়া আপু কি আছেন? আচ্ছা, আমি হ্যাঁ, হ্যাঁ, please। ইন্টারভেনশনটা আসলে সুযোগ পেরিফেরিতে মনে হয় আসলে এখনো ওরকম খুব বেশি এস্টাবলিশড হয় নাই। তবে ময়মনসিংহ মেডিকেলে থ্রোমোলাইসিস থ্রোম্বোটমি হয়, ময়মনসিংহে হয়, এবং নিমসে নিউরো সায়েন্সে হচ্ছে থ্রোম্বোটমি থ্রোমোলাইসিস হয়। আর ইলেকট্রোফিজিওলজিটা হচ্ছে ঢাকার বাইরে পেরিফেরিতেও সুযোগ আছে, ঢাকাতেও সুযোগ আছে। আচ্ছা, ধন্যবাদ আপু। রিউমাটোলজির ইন্টারভেনশন নিয়ে একটু বলতে হবে। ফিজিক্যাল মেডিসিনের সাথে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করে বা ওভারল্যাপ করে নাকি? জহুরুল ভাই। হ্যাঁ রাফি, হুম। এখন শোনা যাচ্ছে আমার কথা? জি জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। এই, যেহেতু রিমাটোলজি বাংলাদেশে বেশি নাই, ফিজিক্যাল মেডিসিন সংখ্যা অনেক। ইভেন জেলায় আমার ফরিদপুর ওইদিকেও ফিজিক্যাল মেডিসিনের ডিপার্টমেন্ট আছে। এজন্য ফিজিক্যাল মেডিসিন সবাই পরিচিত এবং ফিজিক্যাল মেডিসিনে এই আল্ট্রাসাউন্ড গুলো করে, প্রসিডিউর গুলো করে। বাট ঢাকায় রিমাটোলজিস্টরা এগুলো করে। এই প্রসিডিউর গুলো ফিজিক্যাল মেডিসিনের আসলে তো উদ্দেশ্য অন্য কিছু। ফিজিক্যাল মেডিসিন তো আর মলিকুলার লেভেলে ডায়াগনোসিস, মলিকুলার লেভেলে ট্রিটমেন্ট করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। করে সবাই, অর্থোপেডিক্সরাও তো রিমাটোলজি ট্রিটমেন্ট করে। তো যেটা হচ্ছে বেসিক, একদম মলিকুলার লেভেলে করা, সেক্ষেত্রে এই ইন্টারআর্টিকুলার প্রসিডিউর গুলো করে, আল্ট্রাসাউন্ড গুলোও ফিজিক্যাল মেডিসিন করে। এখানে কোনোই নাই যে এ করতে পারবে না এ করতে পারবে না, এরকম না। রিমাটোলজিতে যারা কেরিয়ার করবে, ওই অনেকে আছে ইউএলআর কোর্স করেও আল্ট্রাসাউন্ড করে, আর অনেকে আছে না করেও তো করে। ঠিক আছে, রেডিওলজিস্টরাও করে। বাট যে রিউমাটোলজি যে ক্লিনিক্যালি দেখবে সাথে আল্ট্রাসাউন্ড দেখবে, এখানে তো আসলে অ্যাকুরেসি অফ ডায়াগনোসিস, স্পেসিফিসিটি অনেক ভালো হবে। এই জন্য আল্ট্রাসাউন্ড গুলো রিউমাটোলজি করে। আমাদের বিএমইউ তে প্রতিদিন অল্প সংখ্যক আল্ট্রাসাউন্ড করা হয়, সিরিয়াল থাকে অনেক। এখন যদি কেউ করতে চায় আল্ট্রাসাউন্ড গুলো সহজে করতে পারে। এবং এটা শেখার জন্য বেশি কষ্টও করতে হবে না, রিউমাটোলজি ট্রেনিং এর সাথেই শেখা হয়ে যাবে। সাথে ইন্টার আর্টিকুলার গুলো তো ভাত মাছ ডাল ভাত সবাই দেয়। যেহেতু ডায়াগনোসিস রিমাটোলজিস্ট করবে, অতএব ইন্টারআর্টিকুলার গুলো রিমাটোলজির কাছে আসবে যদি রোগী আসে। তো তখন সাথে আর্থ্রোস্কোপির একটা সুযোগ আছে, যখন ডায়াগনোসিস হইতেছে না, বারবার
সাইনোভিয়াল ফ্লুইড আসতেছে, আমরা কি করতেছি, স্টাডি করতেছি, তারপরেও কিছু পাচ্ছি না, তখন আর্থ্রোস্কোপি করা যায়। এটা একটা অপশন আছে। একটা সাইনোভিয়াল বায়োপসি করা যায়। সাইনোভিয়াল ফ্লুইড আসছে, বায়োপসিতে সবকিছুর স্পেসিফিসিটি বা সেন্সিটিভিটি বেশি। সেটা টিবি হোক, কোনিক আর্থ্রাইটিস হোক, ম্যালিগনেন্সি হোক, এটা ডায়াগনোসিস আরো কনফার্ম হবে। তারপর আরো এই যে আমরা দেখি টেনিস এলবো বা এরকম বার্সাইটিস গুলো আছে, বার্সাইটিস গুলোতে আমরা যদি একটু অ্যাসপিরেশন করে ইন্ট্রা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ভালো রেসপন্স হয় এসব ক্ষেত্রে। আর সামনে আরেকটা যে বলছিলাম যে সামনে আমাদের ডিপার্টমেন্ট থেকে কথা হতেছিল যে মাসেল বায়োপসি আমরা প্র্যাকটিস করব এবং শিখবো। ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, স্টেরয়েড ইনডিউস মায়োপ্যাথি, এগুলোর ক্ষেত্রে এগুলো দরকার হয় ডিফারেন্সিয়েশন করার জন্য। এই মাসেল বায়োপসি যদি আমরা সামনে খুব শীঘ্রই মাসেল বায়োপসিটা রিমাটোলজি আন্ডারে করা হবে। সাথে স্কিন বায়োপসিও কিছু কিছু করা যায় ডায়াগনস্টিক পারপসে, ডিফিউজ সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসাস সাথে অন্য কিছু আছে কিনা এটা দেখার জন্য এগুলো আমরা করতে পারি আর কি, এবং খুব সহজেই করা যাবে। আরো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এটা গেল রিউমাটোলজির ব্যাপারে। পেরিফেরিতে গ্যাস্ট্রো নেফ্রোলজির ইন্টারভেনশন সুযোগ পাবেন, ভালোই সুযোগ। ইন্টারভেনশন রিলেটেড নেফ্রোলজির ব্যাপারটা ইউজুয়ালি ভাস্কুলার সার্জন যারা বা ইউরোলজিস্ট বা জেনারেল সার্জারি যারা আছে তারা ফিস্টুলা করে নেফ্রোলজিতে, ঠিক আছে। নেফ্রোলজির ক্ষেত্রে হচ্ছে যে আপনি রেনাল বায়োপসি করতে পারবেন, তারপরে যে ভাস্কুলার এক্সেস গুলো করা হয়, সিভি লাইন, ইন্টারভেনাস ক্যাথেটার বা ফিমোরাল ক্যাথেটার, এগুলো আপনি করতে পারবেন ইন্টারভেনশন হিসেবে। তারপরে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে হচ্ছে আপনি পেরিটোনিয়াল ডায়ালাইসিস এই জিনিসটা করতে পারবেন। এই 4-5টা হচ্ছে এখন বেশি কমন ইন কেস অফ নেফ্রোলজিস্টের ক্ষেত্রে বা নেফ্রোলজির ক্ষেত্রে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে পেরিফেরিতে ডিপেন্ড করতেছে ওই জায়গায় মানে আপনার ইন্টারভেনশনের সুযোগ আছে নাকি। যদি থাকে তাহলে বেস্ট, আদারওয়াইজ হচ্ছে আমি সাজেস্ট করবো যে জায়গায় ইন্টারভেনশনের সুযোগ নাই যে কোনো সাবজেক্টে ওখানে ট্রেনিং না করাই বেটার। আচ্ছা ভাই, বিএমইউ তে শুধু ট্রেনিং আছে আর অন্য কোথাও ট্রেনিং পোস্ট নাই, পরে কি প্রবলেম হবে নাকি? হ্যাঁ, এটা তো একটা প্রবলেম হতে পারে যদি নতুন ইনস্টিটিউট না খুলে। তবে মোস্ট প্রবাবলি আরো 2-3 ইনস্টিটিউট খোলার কথা। এখন পর্যন্ত তো ভাই একটাতেই আছে, এখন চেঞ্জটা পর্যন্ত নাই। একটাতেই আছে। এটা আমাদের হয়তোবা উপর মহলের স্যারদের কিছুটা ছিল নাকি না খোলার অনীহা ছিল, কিন্তু সামনে হয়তোবা খুলে ফেলবে খুব শীঘ্রই। মানে ডিএমসি তে হচ্ছে যে শোনার কথা শুনছিলাম, খুলছে কিনা। না, ডিএমসি তে আউটডোর আছে, ইনডোর এখনো খুলে নাই। তবে পোস্টিং দিচ্ছে তো বিভিন্ন জায়গায়, এআর আর রেজিস্ট্রারের পোস্টিং দিচ্ছে, এই হিসাবে বোঝা যায় খুলবে। খুলবে, কিন্তু হচ্ছে একটু সময় লাগবে আর কি। একটু সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা। আর ওই এফসিপিএস আহ এর যে বিষয়টা বলতেছে, এফসিপিএস করা যাবে ইন্টারনাল করে, তো পরে ল্যাটারাল এন্ট্রিতে পরে 3 বছর যে কোনো জায়গায় দেওয়া যাবে ইন্টারনাল থেকে। করা যাবে, কিন্তু ওখানে তো গ্যাপ থাকবে। আপনি ইন্টারনাল মেডিসিন করার পরে আপনি যখন এমডিতে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ঢুকবেন, সেটার মাঝখানে একটা গ্যাপ থাকা লাগে। এখন মনে হয় 3 বছর, এটাকে 5 বছরের করার কথা বলতেছে। যে আপনি এফসিপিএস করার পরে হচ্ছে রেসিডেন্সিতে যে যাবেন ল্যাটারাল এন্ট্রিতে, সেখানে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনার 3 থেকে 5 বছরের একটা গ্যাপ থাকা লাগে। তো এটাই হচ্ছে খারাপ দিক ল্যাটারাল এন্ট্রির। সাব আর স্পেশালিতে যদি আপনি এফসিপিএস দেওয়ার পরে মিড টার্ম, আপনি 2 বছর কোর ট্রেনিং থাকলে আপনি হচ্ছে গিয়ে এমসিডিএস দিতে পারবেন যে কোনো সাবজেক্টেই আপনি এফসিপিএস পার্ট 1 করেন না কেন। হ্যাঁ ভাই, কি জানি বলতেছিলেন, বলেন। ওই ডার্মাটোলজি যে বললাম, আমি খোঁজ নিলাম, দেখলাম ডিএমইউ তে 5 জনের মতো পার্ট 1 ডার্মাটোলজি ট্রেনিং আছে। আর ডার্মাতে যারা আছে বেশিরভাগই ডিডিবিটা করে আসে, ডিডিবিটা করে প্র্যাকটিসও করে, সাথে এফসিপিএস সব জায়গায় ট্রেনিং করা যায় করতেছে। এটা তাদের জন্য বড় সুবিধা। ডার্মা হচ্ছে ভাই মানে এখন ডেভিডসনের মতন, মানে একই সিলেবাস না ডার্মা। ডার্মা সিলেবাস আলাদা, এই জন্যই আলাদা সমস্যা। একটা। আলাদা, হুম। পুরাই আলাদা। তো অঙ্কোলজি, তারপরে হচ্ছে ডার্মা, রেডিওলজির ব্যাপারে আইডিয়া আমাদের কম, হেমাটোলজির ব্যাপারে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যে সাবজেক্টে হচ্ছে আপনার
পাস কম হচ্ছে, মানে পার্ট 1 এর পাস কম হচ্ছে, সেই সাবজেক্টে হচ্ছে যে আপনার আহ, মানুষ কম, ইনস্টিটিউশনে প্রেশার কম, তো ওই সাবজেক্ট গুলো এখন একটু ইমার্জিং হচ্ছে, লাইক হেপাটোলজি, রিউমাটোলজি, তারপরে হচ্ছে আপনার এই ডার্মাটোলজি, রেডিওলজি, এই সাবজেক্ট গুলো এফসিপিএস এখন একটু ইমার্জিং সাবজেক্ট হিসেবে আসতেছে। অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, হেমাটোলজি, এগুলো হচ্ছে ইমার্জিং সাবজেক্ট হিসেবে আসতেছে, কারণ এগুলোতে অতটা মানুষ আগে পার্ট 1 দেয়নি, ঠিক আছে। রেসপিরেটরি মেডিসিন হচ্ছে আমার 4 জন ট্রেনি আছে এনআইডিসিএচআর এ, আমি তাদের সাথে কথা বলছি, এবং মোটামুটি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে খারাপ, ট্রেনিং পোস্ট পাওয়া ঝামেলা, কিন্তু আপনি ইন্টারভেনশনের সুযোগ আছে এখানে। আপনার 4 থেকে 4টা মনে হয় ইনস্টিটিউট আছে যেখানে হচ্ছে যে আপনি ট্রেনিং করতে পারবেন, ইন কেস অফ পালমোলজি বা রেসপিরেটরি যদি বলা হয়ে থাকে, ঠিক আছে। তা আমার একজনের সাথে কথা হয়েছিল, উনি প্রসিডিউর কথা বলছে আমাকে, বাট প্রসিডিউর বা রিহেবিলিটেশন সেন্টারটা অনেক কম। যেমন আপনি চেস্ট আলট্রা করে হচ্ছে এমপায়ামা, প্লুরালিফিউশন, লাং মাস, আলট্রাসোনোগ্রাম গাইডেড অ্যাসপিরেশন, ফ্লুরোসিস, সার্জিক্যাল মেডিকেল, ব্রঙ্কোস্কোপি, তারপর হচ্ছে প্লুরাল বায়োপসি, লাং বায়োপসি, সব গাইডেড করতে পারবেন আপনি চেস্ট আলট্রা, ঠিক আছে। আর ট্রেনিং ইনস্টিটিউশনের মধ্যে আপনার এনআইডিসিএইচ টা বলছি, সিএমএস একটা আছে, সলিমুল্লাহ আছে, ঢাকা মেডিকেল আছে, তারপরে হচ্ছে আপনার এই মোটামুটি রেসপিরেটরি সম্পর্কে আমি যা খবর নিছি আর কি। গভর্নমেন্ট বলেন, প্রাইভেট বলেন, ইন্টারভেনশন খুব ভালো এখানে, তো অবশ্যই ভালো হবে গ্যাস্ট্রো। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে লাস্টে হচ্ছে আমি পার্ট 1 এর ব্যাপারে কিছু কথা বলবো, পার্ট 1 এর প্রিপারেশনের ব্যাপারে। সাইকিয়াট্রি কেউ পড়তে চায় না? সাইকিয়াট্রি তো খুব ভালো সাবজেক্ট। কিন্তু সাইকিয়াট্রি আলাদা, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন, তারপরে হ্যাঁ, হচ্ছে আলাদা কোশ্চেনে পরীক্ষা হয়। আলাদা প্রশ্ন করতে হবে, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন, ডার্মাটোলজি, এগুলো সাইকিয়াট্রির ভ্যালু সবই। আরো দিন দিন বাড়বে। এই বছর বাংলাদেশের হচ্ছে সাইকিয়াট্রি, বাংলাদেশের ইএসসি সাইকিয়াট্রি, গাইডলাইন আসছে, মানে কার্ডিওলজির যে গাইডলাইনটা হচ্ছে সব থেকে বেশি ফলো করা হয়। এই প্রথম হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ এন্ড মেন্টাল হেলথ, এইটার হচ্ছে আলাদা করে গাইডলাইন আসছে। তো আমার মনে হয় সাইকিয়াট্রির ভ্যালু হচ্ছে সামনে আরো বাড়বে, আর সব হসপিটালেই হচ্ছে মানে সাইকিয়াট্রিস্ট রাখা লাগবে। এটা হচ্ছে অনেক গবেষণায় দেখা গেছে যে ওই টাইপে পার্সোনালিটি, তারপরে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো হার্ট ডিজিজ করে। তো জিনিসটা ওকে। এত ইগনোর করার মতো না, এটা নিয়ে একটু ভাবা যায়, যারা পরীক্ষা দিবেন চিন্তা করে দেখতে পারেন। কিন্তু মানে আলাদা সিলেবাস তো একটু ঝামেলা আছে, হ্যাঁ, ওটা এটা একটু আমি দেখতে ঝামেলা, পাইনি। পড়াশোনাটা একটু টাফ। 9টা টপিক আছে, যে টপিক গুলো হচ্ছে সব মানে রিভিশন করলে হয়ে যায়। এই যে এখানকার আমাদের যে 7টা বা 8টা সাবজেক্ট নিয়ে কথা বলছি, এর বাইরে মেডিকেল অনকোলজির পার্টটা আছে, এগুলো মোটামুটি আপনি হচ্ছে রিভিশন করলে মোটামুটি কভার আপ করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন না থাকে, পার্ট 1 এর ব্যাপারে প্রশ্ন করছিলেন যে পার্ট 1 প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। শুনেন, সব কথার এক কথা, আপনাকে পাস করতে হবে পার্ট 1। আপনি যে এই দিকে যান না কেন, আজ হোক কাল হোক, যত লেট করবেন তত বেশি হচ্ছে যে আপনার ট্রেনিং পোস্ট, পরীক্ষার প্যাটার্ন, প্রশ্নের প্যাটার্ন সবকিছু কঠিন হবে, ঠিক আছে। এন্ড আপনার দিন দিন প্রশ্নের প্যাটার্ন কঠিন হবে, মানে টাফ হবে। নেক্সট আপনার জানুয়ারি, দেন হচ্ছে জুনে, এই দুইটা লাস্ট পরীক্ষা, যেখানে হচ্ছে যে 24th এডিশন অফ ডেভিডসন থেকে আপনার প্রশ্ন আসবে। এরপর থেকে আশা করতেছি 25 থেকে প্রশ্ন আসার চান্স থাকবে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাস করার চেষ্টা করেন। পাস করার জন্য হচ্ছে এখন বর্তমানে যে জিনিসটা খুব দরকার, সেটা হচ্ছে যে আমি যেটা আমার ক্লাসে পড়াই, সেটা হচ্ছে যে আমি আগে পড়ানোর পর আমি 5 মেডিসিন থেকে প্রশ্ন সলভ করি। কারণ আপনারা যদি গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন, দেখবেন যে 5 মেডিসিন থেকে প্রশ্ন ডিরেক্টলি দিচ্ছে, ইনডিরেক্টলি দিচ্ছে। তো প্রশ্ন যত পড়বেন 5 মেডিসিন থেকে, তত বেশি বলতেছি এটা কবে পরীক্ষা হবে, প্রশ্ন যত বেশি সলভ করবেন তত বেশি আপনার পরীক্ষার হলে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনি তত বেশি স্পেসিফিক ওয়েতে অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে। সো আমি আমার ক্লাসে, যেটা আমার এখন কোর্স চলতেছে, সেখানে হচ্ছে যে আমি আগে ডেভিডসন পড়াই,
দেন আমি পাস মেডিসিন থেকে প্রশ্ন সলভ করাই, যাতে আমি যা পড়াচ্ছি তার এফেক্টিভনেস থাকে। আমার কথা হচ্ছে এটা, আমি যা পড়বো এখন তা যাতে পরীক্ষার হলে গিয়ে আমার সেটা কনফিউশন না হয়, এই হচ্ছে আমার ওয়ে। সো ডেভিডসন যখন পড়বেন সাথে প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। সামনে ইনশাল্লাহ আমি পাস মেডিসিন রিলেটেড একটা ব্যাচ খুলবো, যেহেতু পাস মেডিসিন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি পাস মেডিসিন পড়লে আপনার দুই দিক থেকে কভার হবে। এক হচ্ছে আপনি প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করে আগাইতে পারবেন, প্রশ্নগুলা যতই কঠিন হোক না কেন আপনি ধরতে পারবেন। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি ডিরেক্ট প্রশ্নও পেয়ে যেতে পারেন, ইনডিরেক্ট তো পাবেন। আর নেক্সট ইয়ারে হচ্ছে জুনে পরীক্ষা হবে, ডিসেম্বরে পরীক্ষা হবে, দুই সাইডে পরীক্ষা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকে সেশনের লাস্ট কথা। বাকি কারো কোনো কোয়েরি আছে বা প্রশ্ন আছে? বাকি কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে হচ্ছে যে পার্ট ওয়ান রিলেটেড যদি কোনো প্রশ্ন মানে পয়েন্ট থাকে। আপনি ইন্টার্নশিপ শুরু করছেন, তো আপনি পরীক্ষা দিতে পারবেন জানুয়ারি 2027-এ। সো আপনি এখন থেকে আস্তে 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 পড়া শুরু করেন অল্প অল্প করে, যাতে এক বছরে আপনি 6-7 মাসে মোটামুটি একটা স্টাবলিশ ভাবে পড়াশোনার বেসটা রেডি করতে পারেন। নেক্সট 2-3 মাসে এটাকে আপনি বারবার রিভিশন দিয়ে জিনিসটাকে কভার আপ করে ফেলবেন, ঠিক আছে? আমার প্ল্যান আছে, আমার নেক্সট লং ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ নভেম্বরের শেষ দিক থেকে। ডিসেম্বর 26-এ সরি, জানুয়ারি বলতেছিলাম, ডিসেম্বর 26-এ আপনি পরীক্ষা দিবেন। কিন্তু আপনার ইন্টার্নশিপ কবে শেষ হবে সেটা হলো আরেকটা প্রশ্ন। আপনার ইন্টার্নশিপ যদি ডিসেম্বর 26-এর 15 তারিখের আগে শেষ হয় তাহলে ঠিক আছে, 15 তারিখের পরে শেষ হলে আপনি হয়তো বা পরীক্ষা দিতে পারবেন না, ইন্টার্নশিপ না শেষ হলে পরীক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আপনি পারবেন সেপ্টেম্বর শেষ হলে, ঠিক আছে? প্রিপারেশন নেওয়া শুরু করেন। কারো যদি পার্ট ওয়ান রিলেটেড কোনো প্রশ্ন থাকে, যে কিভাবে প্রিপারেশন নেবেন বা কিভাবে প্রশ্ন সলভ করবেন, জিজ্ঞেস করতে পারবেন গ্রুপে, কোনো সমস্যা নেই। আর বাকি আর যদি কারো প্রশ্ন থাকে ডিরেক্ট গ্রুপে প্রশ্ন করবেন, ঠিক আছে, সাবজেক্ট নিয়ে, ঠিক আছে? এই ছিল আমাদের আজকের সেশন। পারিয়া আপু, আমার ফ্রেন্ড প্রিয়া, সাজিদ, কপিল, নুরুল ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দরভাবে সেশনটাকে আমাকে হেল্প করার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আরো এরকম অনেক সেশন হবে আমাদের। সবাই পাশে থাকবেন মেডি পাঠশালা। আহ যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই, আমি আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।